আজকে অতিথি হিসেবে আছেন লাকি সুমন আর আমি লিপিকা আহমেদ। আপনাদের সাথে আছি americaBangla.com এর সাথে। আপনারা আছেন আমাদের সাথে, যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে, এবং আজকে আমরা কথা বলবো ইউটিউব নিয়ে। ইউটিউব নিয়ে হবে যত কথা, যত প্রশ্ন, যত উত্তর। ইউটিউবে কিভাবে আমরা জয়েন করতে পারি, কিভাবে আমরা ইনকাম করতে পারি, এবং ইউটিউবের যত ধরনের প্রশ্ন, মনিটাইজেশন হতে পারে, ভিডিও নিয়ে কথা হতে পারে, বিভিন্ন রকম কথা হতে পারে। আপনাদের সাথে, আমাদের সাথে যুক্ত হবেন লন্ডন থেকে লাকি সুমন। লাকি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। লাকি, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। প্রথমে বলে নিই, তুমি বাংলাদেশ থেকে এসছো মাত্র, বাংলাদেশের কথা একটু বলো, একটু শুনি। বাংলাদেশের কথা একটু তো বলা যাবে না, বাংলাদেশের কথা বললে তো শেষ হবে না। বাংলাদেশের কথা মানে কি আর বলবো। আহ এত খারাপ সিচুয়েশনে যেহেতু চলে গেছি, ডেফিনেটলি আমার অনেক অনেক বেশি ভালোবাসা বাংলাদেশের প্রতি। আর বাংলাদেশে যাওয়ার পিছনে কিছু কারণ আছে। সে কারণগুলো আলহামদুলিল্লাহ আমার সাকসেস হয়েছে। সবগুলো হয়নি, বাট দুই তিনটা সাকসেস হয়েছে অনেকগুলো চেষ্টার ভিতরে। আর বাংলাদেশে যাওয়াতে মা বাবাকে দেখতে পেরেছি, আম্মার হাতের রান্না খেতে পেরেছি, অনেক মজার মজার হুম। খাবার দাবার খেয়েছি, অনেক 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 ভক্তদের সাথে মিশতে পেরেছি, দেখা করতে পেরেছি, আবার রিলেটিভসদের সাথেও দেখা হয়েছে। সো বাংলাদেশের কথা শুধুই বলবো ভালোবাসি। তোমার সাথে তোমার ব্লগের মাধ্যমে আমরা কিন্তু বাংলাদেশকে দেখেছি। হ্যাঁ। তোমার প্রতিটা ব্লগে তুমি যেভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের কাছে তুলে ধরেছো বাংলাদেশের প্রতিটি মুহূর্ত, তোমার মুহূর্ত, তোমার কেটে যাওয়া সুন্দর মুহূর্ত, এবং বাংলাদেশের অনেক কিছুই আমরা দেখেছি কিন্তু তোমার ব্লগের মাধ্যমে। তার মানে হচ্ছে ইউটিউব এখন এত বড় একটা প্ল্যাটফর্ম, এত বড়, যেখানে কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে আমাদের সমস্ত কিছু, অনেক কিছুই কিন্তু আমরা ইউটিউবের মাধ্যমে দেখতে, শুনতে এবং জানতে পাচ্ছি। এবং এতে করে দেখো, এতে করে কিন্তু দুদিক থেকেই আমরা কিন্তু লাভবান। যেমন আজকে এই যে প্যান্ডামিকের সময়টা আমরা ঘরে আছি, কিন্তু ঘরে থেকেও কিন্তু আমরা পুরো বিশ্বটাকে দেখছি। হ্যাঁ, পুরো বিশ্ব এখন আমাদের ল্যাপটপ এবং আমাদের স্মার্টফোনে বন্দী, এবং এটাকে এখান থেকেই কিন্তু আমরা অনেক কিছু কাজে লাগাতে পারি, শিখতে পারি। তো লাকি, আমি আজকে কথা বলতে চাই তোমার ইউটিউব চ্যানেল নিয়ে, আর তোমাকে নিয়ে। প্রথমে আরেকটা কথা আমি বলে রাখবো সবাইকে, যারা লাকিকে অনেক পছন্দ করে, আমিও লাকিকে অনেক পছন্দ করি, এবং লাকি সবাইকে অনেক বেশি রকমের ইন্সপায়ার্ড করে। আমি নিজে আমার যে ইউটিউব চ্যানেলটা, লাকিকে দেখেই কিন্তু আমি ইন্সপায়ার্ড হয়েছি, এবং আমার ইউটিউবার হবার পেছনে অনেকটা অংশে কিন্তু লাকি আছে। আর বয়সে যেহেতু ছোট লাকি, সেহেতু আমি তুমি করেই বলছি, আদর করে হ্যাঁ, বলবো। হ্যাঁ, অবশ্যই। অবশ্যই। তো এখন ইউটিউবের পুরোটাই জার্নি শুনবো ইউটিউব জার্নি লাকির মুখে। ইউটিউব জার্নি যদি বলি আপু, ইউটিউবে যখন আসছি ফার্স্টে, তখন তো কিছুই বুঝতাম না, জানতামও না কিভাবে কি করব। তারপরে একে একে করে ইউটিউবে সার্চ করতাম, যেগুলোতে কনফিউশন বেশি হতো সেগুলো নিয়ে সার্চ করতাম। প্রথমেই চিন্তা ছিল যে মানে রান্না বান্নার ভিডিওগুলো দিব, যেহেতু সবচেয়ে বেশি রান্নার ভিডিওগুলো দেখা হতো। তারপরে রান্নার ভিডিওর চ্যানেল খুললাম, খোলার পরে দেখি যে কথা আসে না। মানে আমি আমার ছোট বোন দুইজন মিলে শুরু করলাম আর কি। তো কথা আসে না যখন, এটা মানে লজ্জা লাগে আর কি, লজ্জাটা খুব বেশি কাজ করতো। তখন চিন্তা করলাম না, এটা আমাকে দিয়ে মনে হয় হবে না। দেন আবার ব্লগেও কথা বলতে হবে, তখনও কয়েকটা ভিডিও দেওয়ার পরে আর ভালো লাগতেছে না, বিকজ কথা কথাটা আসে না, জড়তা কাটে না। ক্যামেরার দিকে তাকালে লজ্জা লাগে, বা আমাকে আমি দেখছি বা কণ্ঠটাকে খুব মনে হয় এত বিশ্রী কণ্ঠ, কিভাবে আমি সবার সামনে প্রেজেন্ট করব। তারপরে আমি যখন বাচ্চাদের চ্যানেলগুলো দেখতাম, আমার বাচ্চা যখন হলো, ওরা আস্তে আস্তে ওদেরকে যখন রাইমস দিতাম, তখন আমার নজরে আসে যে ওই ভিডিওগুলোতে এত মিলিয়ন মিলিয়ন ভিউজ। সো ওই টাইপের ভিডিওগুলো কেন করে? তখন আমি সার্চ করা শুরু করলাম বাচ্চার চ্যানেল নিয়ে। সার্চ করে দেখি যে বাচ্চার চ্যানেল দিয়ে অলরেডি মানুষ অনেক বেশি সাকসেসফুল,
অন্যান্য চ্যানেল থেকেও। তখন আমি বাচ্চার চ্যানেল নিয়ে উঠে পড়ে লাগলাম। এই যে শুরু, এরই মধ্যে আমার অনেক অনেক বাধা বিপত্তি এসেছে, অনেক অনেক মানে আপসেটও হয়েছি। কারণ আমি যখন চ্যানেল রান করি তখন তো কিছুই বুঝি না, ইউটিউবের রুল রেগুলেশন এখনের মতো অত কিছু স্পষ্ট ছিল না। কারণ তখন অনেক অনেক বেশি ইউটিউবার ছিল না। আর আমরা যেহেতু আমি শুরু করি 2016 থেকে, তখন আসলে বাংলাদেশি বাচ্চার চ্যানেল নিয়ে কাজ করে কেউ যদি থাকে সেটা আমি। সো এজন্যই আমি বলছি যে তখন এত বেশি ইউটিউবার ছিল না, কারণ বাচ্চার চ্যানেল নিয়ে শুধু আমি একাই কাজ করতাম। তখন আমার কাছে মনে হতো কোনো একটা জিনিস আটকা পড়লে আমি কাকে জিজ্ঞেস করবো। তখন যেহেতু আমি ওরকম পাচ্ছিলাম না কাউকে, সো আমি ইউটিউবে সার্চ করতাম। সার্চ করে করে দেন আমি আইডিয়া নিতাম, অন্যান্যদের ভিডিও গুলো দেখতাম, দেখে দেখে আইডিয়া নিতাম যে আমি কিভাবে মেক করব। সো আমার তখন থেকে যাত্রা শুরু। আর প্রথম দিকে আমি যখন ভিডিও দেওয়া শুরু করে আমার তো খুবই কম ভিউজ, ভিউজ আগায় না, সাবস্ক্রাইবার বাড়ে না। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছিল না আমি কাজটা করি মনোযোগ দিয়ে, একটা সময় মনে হয় আমি সাকসেসফুল হব, আর অনেক অনেক বেশি ভিউজ হওয়া শুরু হবে, এরকম একটা বিশ্বাস আমার মধ্যে ছিল। তারপর আরেকটা মনে হতো যাদের হচ্ছে তাদের অনেকগুলো চ্যানেল এবং অনেক অনেক ভিডিও তারা এভরিডে আপলোড করে। তখন আমার মনে হচ্ছে যে আমিও এটা করি, আমিও ঠিক রাত নেই দিন নেই সারাক্ষণ ভিডিও মেক করা বাচ্চাদের। আবার কম খরচে কিভাবে করা যায়, কারণ শুরুতে আমি ইনভেস্ট করতে চাইনি। কারণ একটা জিনিস থেকে যেহেতু আমার রিটার্ন আসতেছে না, ইনকাম আসতেছে না, তো সেখানে আমি হুট করে মানে ইনভেস্টও করতে পারছিলাম না। আমি তখন চিন্তা করলাম যে কম ইনভেস্টের মাধ্যমে যে যে ভিডিওগুলো মেক করা যায় ইজিলি, সেগুলো আমার সবচেয়ে বেশি মেক করা হয়েছে। তারপর আমি যেগুলো ফ্রি ভাবে মেক করা যায়, যেমন পার্কে গিয়ে, কোনো একটা প্লেগ্রাউন্ডে গিয়ে, অথবা কোনো এমন একটা জায়গায় মার্কেট প্লেস গুলোতে, অথবা টয় শপে, যেখানে আমি ভিডিও মেক করতে পারবো বাট আমার পে করতে হবে না, বা এটার জন্য আমার কোনো টাকা খরচ হবে না। সো আমি সেই টাইপের ভিডিওগুলোকে বেছে নিই, এবং কম ইনভেস্টমেন্টের মাধ্যমে আমি তখন আলহামদুলিল্লাহ একটা সময় আসে আমি অনেক বেশি সাবস্ক্রাইবার গেইন করতে থাকি, ভিউজ গেইন করতে থাকি। এরই মধ্যে আমি কিছু মিস্টেকও করি, যে কারণে আমি জানতাম না যে এগুলো মিস্টেক, আমার চ্যানেল সাসপেন্ড হয়ে যায়। আমার একটা চ্যানেল সাসপেন্ড, ইউটিউবের নিয়ম হলো একটা চ্যানেল সাসপেন্ড হলে অন্যান্য চ্যানেল গুলোতে আর লগ ইন করা যায় না। আর যদি ডিফারেন্ট ইমেলও হয় তাও এগুলোকে সাসপেন্ড করে দিবে। তো আমি এটা জানতাম, এটা জানাতে আমি কোনো চ্যানেলে আর লগ ইন করতেছিলাম না, কিন্তু আমি অসম্ভব আপসেট হয়ে গেছি। কারণ একটা অ্যাডসেন্স এর সাথে সবগুলো আমার চ্যানেল, দুই তিনটা চ্যানেল আর কি, আম, সেগুলো যুক্ত ছিল। তারপর আমি 1 মান্থ যাওয়ার ভিতরে আমার 12 দিনে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যায়, মানে টু ও ইয়ার্স পরে আর মাশাআল্লাহ, কি। মাশাআল্লাহ। 2 ইয়ার্স পরে 12 দিনে 1 লাখ সাবস্ক্রাইবার হয়। তো তখন 1 লাখ সাবস্ক্রাইবার হলে তুমিও জানো আপু, আমরা ক্রিয়েটর স্টুডিওতে স্ট্রেট ওয়ে কন্টাক্ট করতে পারি, ইমেল করতে পারি। হ্যাঁ। তখন আমি তাদেরকে এমন একটা ইমোশনাল ইমেল করি যে আচ্ছা। মানে আমি একেবারে স্লিপলেস নাইট কাটাচ্ছি, কারণ এই চ্যানেলটা দাঁড় করাতে তুমি জানো আমি কতটা নির্ঘুম রাত কাটাইছি, কতটা কষ্ট একদম, করেছি, কতটা একদম। শ্রম দিয়েছি। আর আমি একটা মিস্টেক করেছি, সো আমার মিস্টেকের কারণে তুমি আমাকে এত বড় শাস্তি দিতে পারো না। আমাকে জাস্ট আরেকটা সুযোগ দাও, আমি তোমাকে দেখাবো যে আমি আসলে আমার ক্রিয়েটিভিটি আছে, এবং আমি সেগুলো শো করে আমি এগিয়ে যেতে চাই। তো এরকম করে ইমপ্রেসিভ একটা ইমেল লিখি। ইমেলটা লিখে আমার মনে হচ্ছিল দিয়ে দিবে, পরের দিন ঘুম থেকে উঠে দেখে দিয়ে দিছে আমার চ্যানেল। তখন থেকে আমার যাত্রা শুরু। তারপরে আচ্ছা। আমার চ্যানেলটা যখন দিয়ে দেয় দেখলাম যে খুব ভালো ভিউজ হচ্ছে। পাশাপাশি আমি আমার মেয়ের নামে আরেকটা চ্যানেল খুলি, ইশফি। যখন এটা সাসপেন্ড হয় তখনই আমার মাথায় আসে ওকে নিয়ে আমি একটা চ্যানেল খুলবো। তো আমি যে হুম। মিস্টেক গুলোর কারণে চ্যানেলটা হারাই, তারপরে তো আর ওই সেম মিস্টেক আর করার প্রশ্নই ওঠে না। সেটাই। তারপর থেকে এভরি সিঙ্গেল ডে ক্রিয়েটর স্টুডিওর যত ভিডিও আছে, রুল রেগুলেশন আছে, টার্মস এন্ড কন্ডিশন আছে, স্ক্যাম বা স্পাম কি করলে কি হয় না হয় সেগুলো, কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন কি, সেগুলো প্রত্যেকটা জিনিস আমি পড়া শুরু করি, স্টাডি করি ইউটিউব নিয়ে। ইউটিউব ক্রিয়েটর স্টুডিওর প্রত্যেকটা ভিডিও দেখি, ক্রিয়েটর ইনসাইডারের অনেকগুলো ভিডিও আসে রুল রেগুলেশন নিয়ে।
তারপরে কোনো নতুন নতুন রুল রেগুলেশন আসলে সেগুলো নিয়েও ভিডিও আসে, আমি সেগুলো দেখা শুরু করি। একটা সময় এরকম দেখতে দেখতে যেন আমার মনে হলো যে আমি এগুলো যেহেতু জানি, আমার মতো মিস্টেক যেন আর কেউ না করে, সেগুলোর জন্য আমি Right. ইউটিউব হেল্প বিডি নামে একটা গ্রুপ খুঁজে পাই বাংলাদেশে, যেটার কিনা তখনই মেম্বার দেখলাম 50,000। আমি হিউজ মেম্বার অফ ইউটিউব কমিউনিটি, সো আমার তাদেরকে হেল্প করা দরকার। তখন আমি ওইখানে অ্যাডমিনকে নক করি, নক করে বলি যে আমাকে মডারেটর বানাও, আমি এই গ্রুপে আচ্ছা হেল্প করতে চাই, ভিডিও আচ্ছা বানাতে চাই। হুম, তো হুম, হুম। তখন উনি আমাকে বিশ্বাস করে, তখন আমাকে আচ্ছা। মডারেটর পোস্ট দেয়, আর আমি রেগুলার লাইভ করে করে ইউটিউবের রুল রেগুলেশন গুলো তুলে ধরতাম। তারপর কি কি করা যাবে, কি কি করা যাবে না, কি কি কারণে চ্যানেল সাসপেন্ড হতে পারে, আমি সেই রিয়েলিটি গুলো নিয়ে ওখানে ভিডিও মেক করতাম, লাইভ হতাম এভরি সিঙ্গেল ডে। আমি যখনই ফ্রি থাকতাম তখন ওইখানে ভিডিও মেক করতাম। পাশাপাশি দেখলাম যে আমার এই ইন্সপিরেশনাল মূলক ভিডিওর কারণে অনেক 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 নতুন নতুন ইউটিউবাররা চলে আসে। অনেকেই জানতো না যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়, অনেকেই এইটা এটা। একটা অনেক বড় একটা ফ্যাক্ট, যেটা নিয়ে আমরা আলোচনা করব আজকে, যে হ্যাঁ, ইউটিউবে কিভাবে মানি ইনকাম করা যায়। হ্যাঁ। তারপর তুমি তা কন্টিনিউ করো, তারপর তারপরে ওই গ্রুপে আমি রেগুলার লাইভ হয়ে এগুলো বলতাম, এক এক দিন এক একটা টপিকস নিয়ে আমি স্টাডি করতাম, স্টাডির পরে আমি সেগুলো নিয়ে ভিডিও বানাতাম বা লাইভ হতাম। সেখানে আমি একটা কমিউনিটি ক্রিয়েট করি। একটা সময় দেখা যায় যে সেখানে 1,10,000 মেম্বার পর্যন্ত যতদিন ছিল, ওই সময়টা আমি লাইভ করেছি, ভিডিও বানিয়েছি। এরপরে আমার ব্যস্ততা বেড়ে যায়, আমি আর পারি না, কারণ তখন আমার 3-4টা চ্যানেল আমি একসাথে রান করা শুরু করি, যেগুলোতে কিনা মিলিয়ন 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 ভিউজ হওয়া শুরু করে। এমনও ভিডিও আছে আমার 200 মিলিয়নেরও উপর একটা ভিডিও। এরকম করে মাশাআল্লাহ যখন যাওয়া মাশাআল্লাহ। শুরু করে, তখন আমি আবার ফেসবুকে এতটা অ্যাক্টিভ থাকতে পারিনি, তখন আমি টু মাচ কনসেন্ট্রেট দেই নতুন নতুন ভিডিও মেক করার। বাট যখন আবার ইউটিউব একটা অ্যানাউন্স করে, কিন্তু এর মধ্যে আমার অসম্ভব ভালো একটা রেসপন্স আসে, এবং আমি 3টা গোল্ড বাটন পাই উইথিন এ ইয়ার। 1 বছরের মাথায় আমার 3টা চ্যানেল 1 মিলিয়ন করে সাবস্ক্রাইবার গেইন করে। তখন আমি 3টা গোল্ড বাটন পাই 1 বছরের ভিতরে। আর তারপরে আমি যেটা করি সেটা হলো চিন্তা করি যে কিভাবে আরো গ্রো করা যায়, আরো এগিয়ে যাওয়া যায়, আরো বাড়ানো যায়, কিভাবে একটা ব্র্যান্ড ক্রিয়েট করা যায়। সো যে ভাবে আমি চিন্তা করতাম, ওভাবে আমিও রাত দিন ট্রাই করতাম, কাজ করতাম। কাজ করে করে তখন একটা সময় ইউটিউব থেকে একটা অ্যানাউন্সমেন্ট আসে সবার জন্য, সব ক্রিয়েটরদের জন্য, যে ইউটিউবে কিডস ভিডিও গুলোতে আর পার্সোনালাইজড অ্যাড গুলো আর শো করবে না, এবং ইনকাম 100% থেকে 10% চলে আসবে। মানে যারা আহ, মাসে 10,000 পাউন্ড ইনকাম করতো, তারা মাসে 1,000 করতে পারবে। এরকম অবস্থা জানুয়ারি থেকে হয়। যখন এই অ্যানাউন্সমেন্টটা করে, তখন আমার মাথায় আসে যে আমি তাহলে কিডস চ্যানেলে অনেক বেশি টাইম যদি দেই, তাহলে আমার অন্যান্য আদার্স কাজগুলো স্টপ হয়ে থাকবে। সো তখন আমার মাথায় আসলো যে আমি একটা ব্লগ চ্যানেল করি, বড়দের চ্যানেলগুলো রান করি, যেন আমি হুট করে বিপদে না পড়ি। তখন হুম। আমি ব্লগ চ্যানেলের দিকেও এগিয়ে আসলাম। ফেসবুকে তখন খুব 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 কম, মানে গুনলে পাওয়া যাবে না, আমি তখন ব্লগ দেখিনি। আমি ইউটিউবের আগে ফেসবুকে ব্লগ দেওয়া শুরু করি। তখন ফেসবুকে কেউ দিত না। ফেসবুকে কেন দিত না আমি বুঝি, কারণ এটা লজ্জা লাগে যে পরিচিতরা দেখে। ইউটিউবে কিন্তু হ্যাঁ এটা এটা সত্যি, লজ্জা এটা কম একটা লাগে। সত্যি একটা হেজিটেট ফিল হ্যাঁ, হয় না? কেমন যেন একটু হ্যাঁ, মনে হয় প্রথম দিকে যে আমি যেটা তোমার সাথে শেয়ার করেছিলাম তোমার একটা ইন্টারভিউতে, যে আমি হ্যাঁ, অনেক শাই ফিল করতাম যে আমার পরিচিত জনরা দেখবে, কে কি বলবে। তখন তুমি কিন্তু তোমার লাইফ মানে তোমার ইন্টারভিউতে তুমি অনেক জায়গায়, আমি তো বলেছি তুমি অনেক মোটিভেট করো সবাইকে। তুমিই বলেছিলে যে এগুলো দেখলে হবে না, কে কি হ্যাঁ, বলবে কারণ এগুলো দেখলে হ্যাঁ, হবে না। কারণ আমরা যেমন আমাদের কান্ট্রিতে স্পেশালি, আমাদের বাংলাদেশে স্পেশালি, আমরা যেটা চিন্তা করি কে কি বলবে, এই কথাটা আমাদেরকে অনেক পিছায় রাখে। আর এই কথাটার জন্য কোটি কোটি মেয়েরা পিছিয়ে থাকে, এবং কোটি কোটি মেয়েরা বেকার থাকে। এই কথাটা যদি কারো মাথায় না আসে, তাহলে একটা মেয়ে খুবই ভালো করে। এবং আমি আমাকে দিয়ে যদি বলি, আমি একেবারে মানে তখন আমার মাত্র বাচ্চা হয়, আমি আর তো জব করার পক্ষপাতিত্বে ছিলাম না। কারণ একটা বাবা জব করতে পারে, একটা মা খুব বেশি দরকার না পড়লে জব করতে চায় না।
বাচ্চা হওয়ার পরে মন খারাপ হয়ে যায় বাচ্চাকে রেখে কাজে যেতে। তখন আমি চিন্তা করলাম যে অল্টারনেটিভ কি। অল্টারনেটিভ তো আমার খুঁজতে হুম, হবে, যে আমি একেবারে বেকার কেন থাকবো, ঘরে বসেও কি করা যায়, কি সেটাই। ধরনের কাজ আছে যে কাজগুলো করেও আমি আমাকে চালাইতে পারবো, বা আমি একটা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো, বা আমার একটা আইডেন্টিটি ক্রিয়েট হবে। কেউ যেন আমাকে শুধু সুমনের ওয়াইফ নামে না চিনে, আমাকে যেন লাকি হিসেবে চিনে। এটা কি করলে আমাকে লাকি হিসেবে চিনবে? আমাকে সবাই যদি বলে ইস্পির মা, সুমনের বউ, মানে সুমন ভাইয়ের ওয়াইফ, ভাবি, এই ওয়ার্ড গুলো থেকে আমি বের হতে চাইছি। আমি চাইছি যে সবাই, সারা দুনিয়ার মানুষ আমাকে যেন লাকি হিসেবে চিনে। আর তোমাকে এই তোমার এই- নামে যেন চেনে, তোমার একটা নিজস্ব হ্যাঁ, একটা আইডেন্টিটি হোক, তুমি চেয়েছো। হ্যাঁ। তো এখন এটার জন্য আমার কি কি করা দরকার, তখনই আমার মাথায় আসে যে এমন এমন কিছু করতে হবে, এটা ক্রিয়েটিভ হতে হবে। আবার ক্রিয়েটিভ, অনেক আপুরে চিন্তা করতে পারে যে আমার এত ব্রেন নাই, আমি এত লেখাপড়া জানি না। যে কমেন্ট গুলো আমি পাই সেগুলোর ভিত্তিতেই বলি। আবার আমি, এগুলো আমাকে দিয়ে হবে না, আমি বাবা ক্যামেরার সামনে কথা বলতে পারবো না, আমি ভিডিও করতে পারবো না, এগুলো না করলে তো তাইলে আর আমাকে কেউ চিনলো না। আসলে এরকম না। আমি এমন এমন মেয়েদেরকে চিনি, বা বাংলাদেশে এমন বিজনেস লেডিদেরকে চিনি যাদেরকে এক নামে সবাই চিনে, কিন্তু তাদের চেহারা না দেখে, তাই না? আবার হ্যাঁ, অনেকের চেহারা দেখেও তারা এভরি সিঙ্গেল ডে এত বেশি সাকসেসফুল যে একটা 10টা দোকান মিলেও এত সাকসেসফুল না, তারা একাই এত বেশি সেটাই সেটাই, সাকসেসফুল। রাইট রাইট। সো এজন্য আমি কখনোই বলবো না যে শুধুমাত্র ভিডিওর মাধ্যমেই একটা মানুষ পরিচিতি নিতে পারে, এমন না। আমরা এখন লিপিকা আপুকে আমি চিনি ভিডিওর মাধ্যমে, লিপিকা আপু আমাকে চিনি ভিডিওর মাধ্যমে। 2 বছর 3 বছর আগেও আমরা কেউ কাউকে চিনতাম না। চিনতাম না, ঠিক ঠিক আমরা ঠিক। যদি ভিডিও না করতাম, আমরা হয়তো কোনোদিনও কেউ কাউকে চিনতাম না, আবার এভাবে কথাও বলতাম না, এভাবে ভিডিও মেক সেটাই করতাম না। তাহলে সেটাই। কি দাঁড়ালো? দেখা গেল ভিডিওর কারণে আমরা অনেক অনেক মানুষকে চিনি, অনেক অনেক প্রতিভাবান মানুষকে চিনি, এবং অনেক অনেক বেশি ট্যালেন্টেড উইমেন আছে হ্যাঁ বাংলাদেশে, সেটা হ্যাঁ চিনি। আমি বাংলাদেশকে হাইলাইট করি বিকজ আমার ইউকে তে কাউকে মোটিভেট করতে হবে না, তারা মোটিভেশনের ঊর্ধ্বে আছে। হ্যাঁ হ্যাঁ জার্মানিতে হ্যাঁ। তোমার কাউকে মোটিভেট করতে হবে না না, না তারা না, ওরা মোটিভেশনের ঊর্ধ্বে অলরেডি আছে। মোটিভেটেড। হ্যাঁ। আর এমন কোনো মেয়ে নেই যে কম্পিউটার চালাতে জানে না, এমন কোনো মেয়ে হ্যাঁ, নেই যে ইমেল করতে জানে না, এমন কোনো সেটাই। মেয়ে নেই যে ফর্ম ফিল আপ করতে জানে না, এমন কোনো মেয়ে নেই যে জবের জন্য ইন্টারভিউ দিতে জানে না। সো এগুলো কে জানে না? আমাদের বাংলাদেশে 50% মেয়েরাই জানে না, আমি হ্যাঁ 50%ই ধরলাম জানে না। ইভেন অনেক অনেক ইউনিভার্সিটিতে পড়ে, তাদেরকেও যদি তুমি বলো একটা প্রফেশনাল ইমেল লেখার জন্য, হ্যাঁ দেখবা যে অর্ধেকই আটকে যাবে। তাহলে হ্যাঁ ইমেল লেখার অভ্যাস করতে হবে। ইমেল মানে হলো আরেকজনের সাথে চিঠির পরিবর্তে যার সাথে আমি কমিউনিকেট করতে পারবো। বাট ইমেলের ভাষা এমন না, ডিয়ার আমার এটা এটা লাগবে, বা এই কারণে তোমাকে ইমেল করছি, এই যে এটা কিন্তু প্রফেশনাল ইমেল হলো না। প্রফেশনাল ইমেলটা লেখার মধ্যে একটা ইমপ্রেসিভ ওয়ার্ড থাকতে হবে, সেন্টেন্স থাকতে হবে, যেটা কিনা আরেকটা মানুষকে ইমপ্রেস করবে, আরেকটা মানুষ মনোমুগ্ধকর হয়ে আমার বার্তাটা মেনে নিবে এবং আমার আবদারটা পূরণ করবে, যেমনটা পূরণ আমি করবে, সেটাই। ইউটিউবে করেছি। ইউটিউবে হ্যাঁ, করার পরে আমি আমার চ্যানেল ব্যাক পেয়েছি, এই চ্যানেলটা ব্যাক পাওয়ার কারণে আমার লাইফটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আমার কাছে আমার লাইফটা চেঞ্জ হয়ে গেছে, নয়তো হয়তো অফকোর্স আমি এখন অফকোর্স। একটা সিম্পল একটা পার্ট টাইম জব করতাম 2 দিন বা 3 দিন, আমি তো বেকার থাকতাম না। কারণ বেকার থাকলে, যারা জব করে অভ্যাস তারা বেকার থাকতে পারে না, যারা নিজে না, টাকা ইনকাম করে, টাকা হাতায়, মানে তাদের একটা পার্স থাকে পার্সোনাল, তারা কোনোদিন হ্যাঁ, বেকার থাকতে পারে না। না না, সো একদম সত্যি, ইউ আর ভেরি মাচ রাইট। তো আপু, আর আরেকটা আছে, কিছু মেয়ে থাকে খুবই আত্মসম্মান বোধ, কিছু মেয়ে না, বেশিরভাগ মেয়েরা এরকম। আমার টাকা লাগবে, আমাকে এত টাকা দাও, আরেকজনের কাছে চেয়ে চেয়ে টাকা নেওয়াটাও মানে আমি, আমার কাছে এটা ভালো লাগতো না। আমার মনে হতো যে আমি এত টাকা হাতাইছি, এত টাকা ইনকাম করছি, আমার পকেটে সব সময় টাকা থাকে, আমার শুধু টাকাটাই মুখ্য না, আমার যে একটা সেলফ কনফিডেন্স, আমার যে একটা দ্যাট ইজ আত্মসম্মান। ভেরি ইম্পর্টেন্ট, সেলফ কনফিডেন্ট। আমার কাছে কি হ্যাঁ, মনে হয় জানো, যদি আমার একটা কাজ থাকে, আমার যদি ইনকাম অফ সোর্স, আমি কাজ বলতে যেহেতু আমরা ইউটিউব নিয়ে কথা বলছি, আমি যদি বলি হ্যাঁ, যে আমাদের যদি ইনকাম অফ সোর্সটা থাকে, তখন কিন্তু মনে হয় যে মানে একটা বলে না, পায়ের তলায় মাটিটা অনেক শক্ত হলো। হ্যাঁ, হ্যাঁ, আমি একটা কথা বলতে পারি, আমি কিছু করতে পারি, এবং নিজের প্রতি একটা আলাদা কনফিডেন্স চলে আসে। হ্যাঁ, ঠিকই বলেছো। তারপর হ্যাঁ। এটার এটার কারণেই আসলে একটা মেয়ে এগিয়ে যেতে পারে,
কারণ টাকাটা এত বেশি ইম্পর্টেন্ট আমাদের লাইফে। আর অনেকে ফিল করতে পারে এইগুলো করে কেন টাকা ইনকাম করতে হবে। এটা বলি, আমি যদি ইউটিউবিং না করতাম, আমি যদি ভয়েস না দিতাম, আমি এখন এভাবে কনফিডেন্টলি কথা বলতে পারতাম না। কারণ আমরা যখন প্রথমেই আমি ভিডিওটা হাতে নিয়ে আমার হাত কাঁপাকাঁপি শুরু করলো, আমার শেক হচ্ছে, আমি ভিডিওটা করতে পারছি না। আবার যখন আমি ভয়েস দিতে গেলাম, আসসালামু আলাইকুম সবাইকে, সবাই মানে আমি তুতলাচ্ছি, আবার রিটেক করলাম, আবার রিটেক করলাম, আবার রিটেক করলাম, আমি ভয়েস ওভার দিতে পারছি না। ভয়েস ওভার দিতে গেলে আমার মাথায় থাকে যে পাশের রুম থেকে কেউ শুনে ফেলতেছে। কিন্তু হ্যাঁ এখন, এখন যে আমি কথা বলতেছি, কি হতো, এখন যে আমি কথা বলতেছি আমার মাথায়ও নাই যে পাশের রুমে কেউ শুনে কিনা, বিকজ পাশের রুমের কনফিডেন্ট আমার মধ্যে অলরেডি চলে আসছে, চলে যে এসছে। পাশের রুমে শুনলে যে আমি আর বদার করি না বা এটা আমাকে আর ছোঁয় না। সো ওই শোয় না, কনফিডেন্ট সেটাই। আমি ক্রিয়েট করে ফেলছি, ওই লেভেলটা আমি ক্রস করে ফেলছি। সো ওই লেভেলটা আমি ক্রস করতে পারতাম না আমি যদি ভিডিও মেক না করতাম। আর ভিডিও মেকের কারণে আমি চিন্তা করতে পারছি যে একটা ইনকাম আমার বন্ধ হয়ে গেলে আরেকটা ইনকাম কিভাবে করতে পারবো, আরেকটা ইনকাম বন্ধ হয়ে গেলে আমি আরেকটা ইনকাম কিভাবে করতে পারবো, বা বন্ধ হলো না বাট আমি কিভাবে আরো নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবো, আর আরো কিভাবে আমি এটাকে ব্রড করতে পারি। একটা এক্সাম্পল দিই, আমি যদি একটা ইউটিউবে অনেক ভালো করি, তখন আমি কাজগুলো একা করতে পারবো না, আমার স্টাফ দরকার হবে, আমার কলিগ দরকার হবে, যাদেরকে আমি রিক্রুট করব, যারা আমার কাজগুলো করে দিবে, তাদেরকে আমি একটা স্যালারি দিব। তো সো এটার জন্য আমি কিন্তু একটা অবস্থা ক্রিয়েট করে ফেললাম এবং পাশাপাশি কয়েকটা মানুষের স্যালারি দেওয়ার মতো অবস্থা তৈরি করে ফেলেছি। তার মানে কি আমি নিজেই একটা কোম্পানি এমডি হয়ে গেলাম। ইউটিউবিংটা বা ফেসবুক ইনকামটা বিদেশে কিন্তু এটাকে, যখন আপনি একটা লিমিট ক্রস করবেন ইনকামের, তখন আপনাকে এখানে লিমিটেড কোম্পানি খুলে ফেলতে হবে। সো এটা আমিও করেছি, যখন আমার ইনকামটা বেড়ে যায় তখন আমি লিমিটেড কোম্পানি আমাকে খুলতে হয়েছে। যেমন আমার কোম্পানির নাম হলো লাকি সুমন সিস্টেমস লিমিটেড। সো আমি হলাম সেই কোম্পানির ডাইরেক্টর। সো এই যে আমি যেখানে আমি ছিলাম একেবারে বেকার, চিন্তা করতাম কিভাবে পার্ট টাইম একটা জব করা যায়, কাজ করা যায়, এটা যে কোনো স্টোরে হোক। কারণ অনেকেই জানেন যে আমরা এখানে স্টুডেন্ট ভিসায় আসলেও আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ড বা আমরা যেভাবে এখানে এসে পড়ালেখাও করেছি, ওই অনুযায়ী চাইলে আমি জব পাবো না। হুম এটা হুম। অনেক স্টুডেন্ট আমার সাথে একমত হবেন। কারণ আমাদের ড্রিম থাকে একরকম, আমি যদি এখন ড্রিম দেখি আমি লন্ডনে যাচ্ছি পড়ালেখা করতে, আর কাভি খুশি কাভি গাম মুভির মতো স্কুল মানে কলেজে যাব, ভার্সিটিতে যাব, লাইফটা এরকম হয়ে যাবে, আসলে না, লাইফটা কোনোদিনও না, না, মুভি না। সেই স্বপ্ন না। হ্যাঁ, লাইফটা অনেক স্ট্রাগলিং, অনেক স্ট্রাগলিং। সেটা যারা অনেক এখানে জানি। এসে পড়ালেখা করে বাংলাদেশে গেছে তাদের কাছ থেকে জানবেন যে রেস্টুরেন্ট ছাড়া আমাদের কোনো ভাইদের উপায় নেই, রেস্টুরেন্টে কাজ করতেই হবে। আমাদের বোনরা খুবই কম। আমি যখন আইএলটিএস দেই তখন আমার ক্লাসে শুধু, আমি এটা নিয়ে একটা ভিডিও বানাতে চাইছিলাম, আমি খুবই অবাক হতাম, কারণ আমি গ্রাম থেকে গেলাম আইএলটিএস করার জন্য। সো ডেফিনেটলি আমার মধ্যে অনেক জড়তা, অনেক ভয় কাজ করতেছিল যে আমি আইএলটিএস যখন করতে যাব সেখানে ডেফিনেটলি আমি অনেক স্মার্ট মেয়েদেরকে পাবো, যে মেয়েদের সাথে আমি একই সাথে দাঁড়ায় কথা বলবো, যে আমি ভয় পাচ্ছিলাম কিভাবে তাদের সাথে অ্যাডজাস্ট করবো। আমি গ্রামের স্কুল কলেজে পড়েছি, খুব ভালো করে শুদ্ধ কথা বলতে পারি না, খুব ভালো করে স্মার্টনেস শো করতে পারি না, আমি অতটা স্মার্টও না, অতটা আম, মানে স্মার্টনেস নেই। আমার কাছে মনে হচ্ছে কিভাবে আমি আগাবো, কিভাবে তাদের সাথে অ্যাডজাস্ট হবো, আমার সারা রাত ঘুম হচ্ছিল না। কিন্তু পরের দিন ক্লাসে গিয়ে দেখলাম আমি আর 33টা ছেলে, তার মানে 34 জনের একটা ক্লাস, এখানে কোনো মেয়ে নেই, শুধুমাত্র আমিই মেয়ে। তখন আমার এটা চিটাগং এক্সিকিউটিভ সেন্টার, আমার এখনো মনে আছে 2005 এর কথা। আচ্ছা। 2005 এর আমি ইন্টার পরীক্ষা দিই, ইন্টার পরীক্ষা আচ্ছা। দেওয়ার সাথে সাথে আমি চলে যাই এবং ক্লাস থেকে এসে আমি আহ, তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো দেই। মানে আমার মধ্যে কতটা কনফিডেন্ট ছিল যে আমি আইএলটিএস করবোই, বিদেশে যাবই, এরকম আর কি। তো তখন আমার মনে হলো যে শহরে আমি তো অত বেশি শহরে চলাফেরা নাই। আমার তখন মনে হলো কি শহরের মেয়েরা কি বিদেশে যায় না স্টুডেন্ট ভিসায়, এখানে কোনো একটা মেয়েও নাই, তার মানে কি কম্পিটিশন কই। আমি খুবই সারপ্রাইজড এবং আমার কাছে মনে হচ্ছিল যে 33টা ছেলে যদি লন্ডনের জন্য দাঁড়ায় আর আমি একটা মেয়ে দাঁড়াই, তাহলে মনে ভিসা অফিসারও তো বলবে একটা মাত্র মেয়ে এখানে, তার মানে প্রায়োরিটিটা আমার থাকবে।
আমি তো তখন খুবই অবাক, এরকম বুঝি হয়? আমি আগে ভাবতাম যে শহরের মেয়েরা হয়তো 50% মেয়েই চলে যায় বিদেশে পড়ালেখা করার জন্য। আহা। তো এই এই জিনিসটা আমাকে, এবং আমি পরবর্তীতে অন্যান্য ক্লাসেও পেয়েছি, কারণ আমি অনেক অনেক ক্লাস করতাম, এক্সট্রা ক্লাস করতাম, আমি মক টেস্ট দেওয়ার জন্য ইয়ে করতাম। সো তখন অন্যান্য ক্লাসের মেয়েদের সাথে আমার পরিচয় হয়, কথা বলে, আমি নিজে থেকে গিয়ে কথা বলতাম, কারণ লাইফে বড় হতে হলে, লাইফে এগিয়ে যাওয়ার জন্য নিজের থেকে মানুষের সাথে মিশতে হবে, সোশ্যাল হতে হবে, এবং রাইট। নিজের থেকে উপরের লেভেলের এটা মানুষের সাথে অনেক মিশতে হবে ইম্পর্টেন্ট। অনেক বেশি। এটা আমি অনেক সবার ইম্পর্টেন্ট। সাথে হ্যাঁ, সবার সাথে চলাফেরা রাখবো, বাট আমার লাইফে এমন কিছু মানুষ আসবে যাদের সাথে আমি স্পেশাল একটা চলাফেরা রাখবো, তাদের থেকে শিখবো। এট এনি কস্ট আমি তাদের থেকে আদায় করে নিব শেখাটা। তো আমি ওই মেয়েগুলোর সাথে নিজের থেকে গিয়ে মিশতাম। তো নিজে থেকে মিশতাম। আমি খুব ভালো ইংলিশ পারি এরকম বলতেছি না, বাট তারপর আমি বুঝাইতাম আমি খুব ভালো ইংলিশে এরকম কথা বলতাম, আসো প্র্যাকটিস করি। তো আমার আমার উম, এত এত দেখে কথা বলতে পারি, ইংলিশ বলতে আমি লজ্জা পাচ্ছি না, ওরা দেখে আমার সাথে ওরা নিজে থেকে মিশতেছে। প্রত্যেকটা মেয়েই ডিপেন্ডেন্ট, কেউ কানাডায় যাবে, কেউ আমেরিকা যাবে, কেউ অস্ট্রেলিয়া যাবে, কেউ ইউকে তে আসবে। প্রত্যেকটা মেয়ে, তুমি জানো যাদের সিটিজেন থাকে তাদের ওয়াইফদের আসতে হলে এই দেশে আইএলটিএস করে আসতে হয়। সো হ্যাঁ। তাদের ইংলিশ রিকোয়ারমেন্ট থাকে, এজন্য তারা আইএলটিএস করতেছে। তার মানে একজনের স্টুডেন্ট নাই। এখানেও আমি খুব অবাক হলাম। তো আমি এটা দিয়ে এটাই বুঝিয়েছি যে একটা মানুষ অ্যাডভান্স হতে হলে, মেয়েরা স্পেশালি অ্যাডভান্স হতে হলে, বড় চিন্তা করতে হলে, আগে নিজের মনে আসতে হবে, নিজের চিন্তাধারাকে চেঞ্জ করতে হবে। অনেকেই বলে যে আমার বাবা মা সাপোর্ট করে না, আমার ফ্যামিলি থেকে সাপোর্টটা আসে না। আমি যখন বলি যে আমি ইউকে তে যাব পড়ালেখা করার জন্য, আমার ফ্যামিলিও ঠিক আমাকে প্রথম থেকে সাপোর্ট করে নাই। আমি অনেক অনেক কান্নাকাটি করতাম, অনেক অনেক বেশি কান্নাকাটি করে এদেরকে যত রকম ইমপ্রেস করা যায়, বোঝানো যায়, আমি কোনো চেষ্টা বাদ দেইনি। পরবর্তীতে আমার এত আগ্রহ দেখে আমার আব্বা আম্মা অটোমেটিক চিন্তা করে যে না, আমাকে বিদেশ পাঠাবে, ওরা আচ্ছা, আমার ভাবতেই সাথে হবে এখন। আছে। হ্যাঁ, আমার আগ্রহ দেখে আমার আব্বা মা, কারণ আমি ওদেরকে স্ট্রেট বলছে, আমি তো তোমাদের কাছে বলতেছি না যে আমাকে বিয়ে দিয়ে দাও, বা আমি কোনো প্রেম করি, আমাকে ওই ছেলেকেই পাইতে হবে। আমি তো তোমাদের কাছে এসব ডিমান্ড করতেছি না। আমি তোমাদের কাছে ডিমান্ড করতেছি আমার বেটার লাইফের জন্য, বেটার ক্যারিয়ারের জন্য আমি বিদেশে যেতে চাই, আমি পড়ালেখা করতে চাই, আমি বিয়ে বসবো না। আমাকে জাস্ট হেল্প করো, টাকা দাও, আমি বিদেশে যেতে চাই। সো তারা আমার আগ্রহ দেখে, দেন আমার ভাই আমাকে অসম্ভব হেল্প করে। আমার ভাইয়ের কারণে আমি আসতে পেরেছি, ইটালিতে থাকে। সো আমার ভাই সম্পূর্ণ টাকা আমাকে দেয়। দেন আমি আমার চেষ্টায় আমি আসতে পেরেছি। আমার ভাই জাস্ট টাকা দিয়েছে। টাকা দিলেই যে ইউকের ভিসা, জার্মানির ভিসা বা আমেরিকার ভিসা পাওয়া যাবে এরকম না। এটা হলো নিজের যোগ্যতায় এটা অর্জন অবশ্যই। করে নিতে হয়। অবশ্যই। তো আমি আম, প্রত্যেকটা মেয়ের আহ, আমি যেখানে এরকম চ্যালেঞ্জিং এসে জব করা, 8 বছর একটানা জব করা, তারপরে সুমনের সাথে তো আমার বিয়ে হয় অনেক পরে, 2010-এ। আচ্ছা। আমি লন্ডনে আসার 4 বছর পরে সুমনের সাথে আমার বিয়ে হয়। তো স্টিল নাও, মানে আমাদের যে স্ট্রাগল, স্টিল নাও কাজ করা। সো ও ওর মতো করে কাজ করে, আমি আমার মতো করে কাজ করি। তো ওকেও আমি ইমপ্রেস করেছি। এখন অনেকে বলতে পারে আপনার হাজবেন্ড সাপোর্টিভ, আমি কমেন্ট গুলোরই উত্তর দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আপনার হাজবেন্ড সাপোর্টিভ তাই পেরেছেন, আপনি হাজবেন্ড সহযোগিতা করে তাই পেরেছেন। আমি যখন ভিডিও মেক করি তখন তো সুমন ছিল না, তখন সুমনে কাজে থাকতো। আমি যখন বাচ্চা লোক আফটার করি দুজনকে, আমার বোনের বাচ্চা আর আমার বাচ্চাকে, যারা আমাকে রেগুলার দেখেন তারা জানেন। সো তখন তো সুমন ছিল না, খুকি ছিল না, ওরা জবে থাকতো। আমি একা একা সবকিছু ম্যানেজ করে যখন আমার একটা অবস্থা ক্রিয়েট হয় তখন তারা এসে আমাকে হেল্প করে। মানে আমি যখন আর্নিং শুরু করি, আর্ন না হলে কিন্তু আমাকে হেল্প করা ওদের পক্ষে সম্ভব না, বিকজ বিদেশে চলাফেরা করার জন্য অনেক অনেক টাকা লাগে, বাসা ভাড়া লাগে, বিল দিতে হয়, ইউটিলিটি বিল, কাউন্সিল ট্যাক্স এখানে অনেক হাই। সো সবকিছু মিলিয়ে তাদেরকে ইনকাম করতে হতো। আর আমাকে আহ, এটাই বলেছি যে যখন আমি একটা অবস্থানে যাই তখনই আমি তাদের থেকে আরো হেল্প পাই আর কি, আরো এগিয়ে যাওয়ার জন্য, আরো বড় চিন্তা করতে পেরেছি। কিন্তু আমি বেসটা আমি ক্রিয়েট করেছি। আমি যদি একটা গাছ না লাগাই তখন আমি কিভাবে ড্রিম দেবো গাছটা একটা সময় তাল গাছ হবে, তাকে পানি দিতে হবে, যত্ন করতে হবে। আমি গাছ 10টা লাগালাম, তখন কেউ গিয়ে যত্ন করে পানি দিচ্ছে, এখন সে হবে বলতে না। পারবে না মানে গাছগুলো আমি হচ্ছে লাগাইছি। আমার স্বপ্ন দেখতে হবে,
সেটাকে যত্ন করতে হবে, সেটার পিছনে ছুটতে হবে, এবং তবেই স্বপ্ন সফল হবে। মানে হ্যাঁ এই না যে আমি ঘুমিয়ে থাকলাম, আমার স্বপ্নটা আরেকজন দেখলো, আরেকজন কষ্টটা করলো, কিন্তু আবার সেই ড্রিমের যে ফলটা মানে হচ্ছে সফলতা, সেটা আবার আমার চাই। সেটা করলে তো আর হ্যাঁ হবে না। হ্যাঁ কাজ করতে হবে প্রচুর। প্রচুর কাজ করতে হবে। আর আরেকটা হলো ইউটিউবিং নিয়ে, যেহেতু আজকে আমাদের টপিক ছিল, তো হ্যাঁ, আপু নিশ্চয়ই বলতেছে ইউটিউবে এসে লাকি আপা চলে গেছে, আইসে। আমি জাস্ট যেহেতু মেয়েদেরকে নিয়েই মূলত আমি কাজগুলো করি, তাই আমি একটু এক্সাম্পল দিলাম। যে আসলে প্রত্যেকটা মানুষের কিছু সফলতার, আমি অত বেশি সফল কেউ না, এখনো হয়নি, তবে ইনশাল্লাহ হব, এটা আমি ইনশাআল্লাহ, বলতে পারি। ইনশাআল্লাহ অবশ্যই। এত অল্প হ্যাঁ সময়ের কারণ মধ্যে আপনি যেখানে তুমি চলে এসছো, যে জায়গাটাতে তুমি এসছো, তোমাকে দেখে কিন্তু আমরা অনেকে চলে এসেছি। হ্যাঁ, তুমি তোমার কাছ থেকে আমরা মানে ইন্সপায়ার্ড হই। আমি একা না, অনেক অনেক মেয়েরা আছে, ছেলেরাও আছে। ছেলেরাও তোমাকে দেখে অনেক ইন্সপায়ার্ড হয়। হ্যাঁ ইউটিউবে বলো, তোমার যে বিজনেস আছে, আমি সেটা নিয়েও কথা বলবো একটু পরে। হ্যাঁ তো আমি সেটা ওইটাতেও থেকে আমি আসবো। নিজে কিন্তু ইন্সপায়ার্ড। আমি তোমাকে দেখে কিন্তু আমি ইন্সপায়ার্ড। সো হ্যাঁ সেই ব্যাপারটা থেকে বলবো যে, বলতে হয় শুরু থেকে না জানলে তো তোমার যে স্ট্রাগলটা, তোমার সফলতাটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু হ্যাঁ তোমার যে স্ট্রাগলটা সেটাও আমাদের জানতে হবে, যে অ্যাকচুয়ালি অনেকে কিন্তু লাকি শুরু করে কিন্তু মাঝপথে থেমে যায়। হ্যাঁ মাঝপথে এই কিন্তু অনেক বাধা আসে। তুমি হুম, তোমার সেই বাধাগুলো কিভাবে অতিক্রম করেছো? এই যে যখন তুমি শুরু করছিলে, যখন তোমার স্টার্টিং পয়েন্ট ছিল, ধরো তুমি হুম, লন্ডনে আসলে, আসার পরে ইউটিউবিং অর সামথিং, তোমার বেবি আসলো। বেশিরভাগ মেয়েদের কি হয়, আমাদের যে সমস্যাটা হয়, আহ, বিয়ে হয় এবং তখন সংসার জীবনটা আমাদের শুরু হয়ে যায়, আর তারপর শুরু হয় হচ্ছে গিয়ে সন্তান। তো তখন আমরা অনেক কিছু কিন্তু আমরা সন্তানের মুখের দিকে তাকিয়ে বা সংসারের মুখের দিকে তাকিয়ে, আমাদের যদি স্বপ্ন থাকেও, সেটা কিন্তু ওখান থেকে এক পা পিছিয়ে চলে আসতে হয়, যে না ঠিক আছে, আমরা বাদ দিই। কিন্তু এখন তুমি যেভাবে সফল মানে সফল হয়েছো, একজন গৃহিণী তুমি, একজন মা তুমি, তারপরেও একজন সফল ইউটিউবার, একজন সফল বিজনেস উমেন, সব দিক দিয়ে। তো সেক্ষেত্রে তুমি তুমি আমাদের কাছে এক্সপ্লেইন করো প্লিজ, তুমি আমাদের কাছে বলো যে এমন বাধা কি তোমার এসছে, যেগুলো আমরা সাধারণ মানুষ যে যে বাধাগুলো আমরা পাই, যে স্বামী, সন্তান, সংসার সমস্ত কিছু নিয়ে, তো এমন এমন বাধা যখন আসলো, তখন তুমি সেগুলো কিভাবে ওভারকাম করেছো? তুমি সেই জায়গা থেকে কিভাবে বের হয়ে তোমার এই ইউটিউবিং এবং সেখান থেকে এই ইনকামের একটা যে যে জায়গাটাতে তুমি চলে এসছো, সেটা আমরা একটু জানতে চাই, লাকি। আচ্ছা। আম, বাধা আসে না এরকম না। আমি একটা কথা বলেছি, আমরা যখন ফেসবুকে একটা ছবি দেই বা একটা ভিডিও মেক করি, বা আমরা ফিল করি আহারে ওই মানুষটা কত হ্যাপি, ওই মানুষটা কত সুন্দর, ওই মানুষটার মানে গেট আপটা এত নাইস, তার মানে আমরা তার পুরো লাইফটাই মনে করি এরকম। আসলে প্রতিটা মানুষের লাইফে অভাব অনটন থাকে। তারপর উম সংসার জীবনে যখন আসে তখন তর্ক বিতর্ক থাকে, ঝগড়াঝাটি থাকে। ওইগুলো পাড়ি দিয়ে আমাদের একটা মানুষকে এগিয়ে যেতে হয়। এখন আমরা যখন ছোটবেলায় ভাই বোনরা একসাথে থাকতাম, আমরা উঠতে বসতে ঝগড়া করতাম। তো আমরা রাইট। যখন একটু বড় হয়েছি, তখন আমরা কাজিনরা ঝগড়া করতাম, ভাই বোনরা ঝগড়া করতাম। তারপরে যখন আবার আমরা আরো বড় হয়েছি, তখনও কিন্তু এগুলো আমাদের মধ্য থেকে যায় না। কিন্তু যখন আবার আমাদের বিয়ে হয়, প্রত্যেকটা মেয়ের হাজবেন্ডের সাথে তর্ক হয়, আবার ঝগড়া হয়। কি নিয়ে হয়? মূলত আমি বলবো অনেক টপিকস থাকতে পারে, এক একজনের এক এক রকম লাইফ। তারপরও 50% কে যদি আমি কমন ফেলি আর কি, তাহলে হয় কি আমাদের প্রথম যে প্রবলেমটা ক্রিয়েট হয় সেটা হলো টাকা পয়সা নিয়ে। কারণ রাইট। আম, আমরা এক্সপেক্ট করি হাজবেন্ড থেকে যে হাজবেন্ড এরকম ইনকাম করবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে হাজবেন্ড যদি ওটা না পারে, বা সে তার ফ্যামিলি, আবার তার নিজের ফ্যামিলি মানে ওয়াইফ, আবার মা বা ভাই বোন, সবকিছু মিলিয়ে কিন্তু একটা হাজবেন্ডের উপর প্রচুর প্রেশার থাকে, একটা ছেলের উপর প্রত্যেক ফ্যামিলিতে। সো একদম। এখন আমি যদি ফিল করি যে তার এই চাপটা আমি কমাবো, নিজেকে প্রতিষ্ঠিতি দেওয়ার মাধ্যমে,
তাহলে কিন্তু তার এই চাপটা কমে, কারণ সে অল্প কাজ করে বা বেশি কাজ করুক, সে একটা ইনকাম করতেছে। আমিও যদি কিছু একটা করি, আমিও ইনকাম করতেছি, দ্যাট মিনস টাকাটা অ্যাড হলো। তখন কিন্তু অভাবটা এখানে একটু কমে যায়। অভাব কমলে কিন্তু মানে মনোমালিন্যটাও কমে যায়। আর কমে যায়। আরেকটা আছে, এখন আমরা যখন একটা কাজ প্রথম দিকেই করতে চাই, তখন আমরা বাধার সম্মুখীন হই। আমরা বাবা মার সাথে থাকলে বাবা মার থেকে বাধার সম্মুখীন হয়, হাজবেন্ডের সাথে থাকলে হাজবেন্ডের থেকে বাধার সম্মুখীন হয়, শ্বশুর বাড়িতে থাকলে শ্বশুর বাড়ি থেকে বাধার সম্মুখীন হয়। এখন আমিও যদি আমার শ্বশুর বাড়িতে থাকতাম আর আমি ব্লগ করতাম, তাহলেও হয়তো আমি অনেক কিছু শুনতাম যে এগুলো মানুষ কি বলবে, মানে এটা তো আমি সচ্ছলতার সাথে করতে পারতাম না, ফিল করতাম। আবার আমি যদি বাবার বাড়িতে থাকতাম, সেখানেও হয়তো আমাকে কথা শুনতে হতো। আবার যখন আমি হাজবেন্ডের কাছে আসি, সে প্রথম দিকে আমাকে মানে যেহেতু আমি ইউটিউব থেকে একটা সফলতা তাকে দেখিয়েছি, এরপর থেকে যে কোনো কাজ করলে সে আর আমাকে বাধা দেয় না। বাট যখন ইউটিউবিংটা করি, তখনও আমাকে বাধা দেয়নি। বাট সে তো কাজে থাকতো, আমি তো বলতামই না আমি কি করি, কারণ আচ্ছা, আমার তুমি ভিউজ জানতো নাই, না সাবস্ক্রাইবার নাই। সুমন ভাইকে এখানে আমার একটা ছোট্ট একটা পার্সোনাল মানে আগ্রহ, এটা হ্যাঁ, মানে অন্যভাবে কেউ নিবেন না, যারা শুনছেন যারা দেখছেন, যে লাকি যে বললা তুমি যে সুমন ভাই কি আসলে জানতো না যে তুমি ইউটিউবিং করছো তোমার যখন টুইচ প্রথম চ্যানেলটা হলো? না, প্রথম দিকে তো এগুলো আমি জাস্ট বলতাম, এরকম করে ওরকম করে তুমি আমাকে লাইট কিনে দিবা, লাইট দিয়ে ভিডিও করা, এটা আচ্ছা বুঝতে আচ্ছা। পারছি স্টুডিও করতে হলে হ্যাঁ লাইট লাগবে। তখন হ্যাঁ। তাকে আমি বুঝাইছি। আবার আমি আমি যেহেতু মোটিভেশনাল স্পিকার, আমি পড়ালেখা এখন করছি, বাট আমি যখন মানে জব করতাম না আর কি, বাচ্চা হুম, হলো, আচ্ছা। তখন কিন্তু তখনও আমি মোটিভেশনাল স্পিকার, বিকজ মোটিভেশনাল স্পিকার সেই হয় যার কথাগুলোই থাকে ওই রকম। এগুলো তো রাইট। পড়ালেখা থেকে আসে না। না না, এখন ওটা আমি তোমার আমি ভিতরে প্রথম থেকেই ছিল, তুমি হয়তো জিনিসটা ফিল করোনি, কারণ আমার কাছে কি মনে হয় যে ইউটিউবটা একটা প্ল্যাটফর্ম যেহেতু অনেক বড়, তুমি বলতে পারো খুব সুন্দর, ফেসবুকে তুমি বলতে পারছো সুন্দর, আমরা বুঝতে পারছি, খুব নিতে পারছি, বাট তুমি যখন একটা সময় তুমি যখন স্টুডেন্ট ছিলে বা তুমি যখন শুরুটা করেছিলে, মানে তখন এত লোককে তো তুমি এত একসাথে পাওনি যে তুমি বলবে তারা না, শুনবে। তার না, মানে তুমি তোমার কথা দিয়ে সুমন ভাইকে সুন্দর করে হ্যাঁ, ম্যানেজ করে ফেলেছো। হ্যাঁ, ও ও জানতো যে আমি যা করি খুব মনোযোগ দিয়ে করি, এটা সে আচ্ছা, বিশ্বাস করতো। বিকজ তার বিশ্বাস ছিল তোমার উপর। হ্যাঁ, আমি যখন ইউকে তে মানে আইএলআর হয় আমার, এটা হলো 2017। 2017 আইএলআর হয়, এর 2-3 বছর আগে স্টুডেন্টদের কি অবস্থা তুমি কল্পনা করতে পারবে না। এখানে মানে লাখ লাখ স্টুডেন্টদের চলে যেতে হয়েছে, সেই জায়গায় আমি কিন্তু চলে যাবো এটা তো আমি ভাবতেই পারি না। আমি আচ্ছা। আরো চিন্তা করছি এখানে কিভাবে, এবং মানে মানুষ আইএলআর এর জন্য পাঠালে 6 মাস 1 বছর ফাইল আটকা থাকে, আর আমি আহ, অবশ্য প্রিমিয়াম সার্ভিসে গেলাম, আমার আধা ঘন্টার মধ্যেই আইএলআর হয়ে যায়। বিকজ আমি আমার হিস্ট্রিটা এমন ভাবেই করেছি, এমন ভাবেই আগায় নিয়ে গেছি যেন আমি বিপদে না পড়ি। সো আমি ওই দিক থেকে যদি চিন্তা মানে বলতে হয় তোমাকে, আমি আমার একটু প্রশংসা যদি করি, তাহলে আমি ওইসব চিন্তাধারায় আমি খুব স্মার্ট, মানে Right. লাইফে আগানোর তুমি ক্ষেত্রের তোমার কাছ থেকে চিন্তাধারাতে। এই পর্যন্ত মানে যতটুকু এই পর্যন্ত যে তোমার জীবনে যে গল্পটা আমরা শুনলাম শুরুটা, হ্যাঁ, এই পর্যন্ত যতটুকু শুনলাম সেটা হচ্ছে মন ভাঙা যাবে না, পেছন দিকে তুমি তাকাওনি। তোমার হুম, তোমার মেইন লক্ষ্য ছিল আমাকে সামনে এগিয়ে যেতে হবে, সেটা বাই হুক অর বাই ক্রুক। হ্যাঁ, সেটাই তুমি করেছো, তুমি সামনের দিকে এগিয়ে গেছো। আমি যেদিন ফার্স্ট ইউকে তে আসি, হিথ্রো এয়ারপোর্টে ব্রিটিশ এয়ারওয়েজ, তখন বাংলাদেশ থেকে ডাইরেক্ট ব্রিটিশ এয়ারওয়েজ ছিল, ডাইরেক্ট ফ্লাইটে আমি আসি। আচ্ছা আচ্ছা। আমি আমি নেমেই প্রথমে ও তুমি শুনলে আসবা, আমি প্রথমে নেমে আমি বলছি আমি এখানে থাকতে আসছি, আমি কখনোই যেতে যাবো আসিনি না। আমি এইখানে। হ্যাঁ, আমি নেমে ফার্স্ট বলছে আমি এখানে আচ্ছা মানে লাল পাসপোর্ট নিবই। আচ্ছা তো আমার এভরি টাইম আমার এটা মনে হতো যে আচ্ছা না, আচ্ছা। আমার এখানে আমি থাকতে আসছি। সো
প্রশ্নই আসে না আমি চলে যাব। সো আমার কি করতে হবে? অনার্স কমপ্লিট করতে হবে। আমার কি করতে হবে? থাকতে হলে মাস্টার্স করতে হবে। আমার কি করতে হবে? 10 ইয়ার্স কমপ্লিট করতে হবে। সো হুম, মাস্টার্স করার পরেও আরো কি টাইম আছে? তখন আমি সুমনও স্টুডেন্ট ভিসায় ছিল। তখন আমি সুমনকেও মাস্টার্স করাই। আমরা দুইজন একই সাথে ও এমবিএ করে আর আমি মাস্টার্স করি। আচ্ছা আমরা দুইজন আচ্ছা। একই সাথে, কারণ আমি চিন্তা করছি আমার যদি কোনো ভাবে ফাইল রিজেক্ট হয় যেন সুমনকে দিয়ে আমি করাইতে পারি তখন আগে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার নিজেরটাই হয়ে গেছে, আর ওকে দিয়ে করাতে হয়নি। সো হয়নি। আমি এটাই বোঝাতে চাইছি যে কনফিডেন্টলি নিজের উপর আত্মবিশ্বাস রাখলে রাইট। যত কঠিন সিচুয়েশনই হোক, আমি ইউকে তে এত কঠিন সিচুয়েশন পার করছি, এতটাই কঠিন সিচুয়েশন প্রত্যেকটা স্টুডেন্ট পার করছে যারা আমার সময়ে আসছে 2008-এ, 2007-এ, 2006-এ, ওই সময়গুলোতে যারা আসছে প্রত্যেকটা স্টুডেন্ট অনেক কঠিন সময় পার করছে। বাট তারাই টিকে আছে যারা মানে আসলে ভেঙে পড়েনি। তাদেরকে সেটাই। তখন আমি সুমনকে একটা কথা বলছিলাম, এই মুহূর্তে যারা টিকবে তারা এরাই লাইফে সাকসেস হবে, কারণ তাদেরকে মানে কোনো বাধাই আটকাইতে পারবে না। তারাই এবং হলো তারা সলিড। যেভাবে যেভাবে হুম। যত বাধা অতিক্রম করে চলে আসছে, সুতরাং হ্যাঁ, তাদের আর ফেরানো তাদেরকে যাবে কেউ না। আটকাতে পারবে না। তো তখন সেই আমি দিনে আমি এটা সুমনকে প্রায় আহ, বলতাম। সেই দিন তুমি ভেঙে না পড়ার কারণেই আজকে তুমি লাকি সুমন, আমরা তোমাকে হ্যাঁ, পেয়েছি। আমি এখনো অত সফল না, তবে ওই যে বললাম না আমার অনেক কনফিডেন্ট যে আমি একদিন অনেক হ্যাঁ। অনেক বেশি একটা কিছু হতে পারবো যেটা আমি ড্রিম দেখি। হুম, বিকজ আমি ওই ড্রিম অনুযায়ী কাজ করি। যেমন আমি কালকে সুমনকে বলতেছি, সুমন আমি ডিজিটাল মার্কেটিং এর উপরে মাস্টার্স করতে চাই। আমার অলরেডি মাস্টার্স করা আছে। তো তখন কিন্তু আমি এখানে যদি এখন মাস্টার্স করতে যাই, আমি ব্রিটিশ সিটিজেন হওয়া সত্ত্বেও গভর্নমেন্ট থেকে ওই যে একটা পেমেন্ট পাওয়া যায় মানে টিউশন স্কুলে ফিটা। যে ইয়েটা পাওয়া যায়, হ্যাঁ, ভাতাটা, সেটা তুমি পাবে না। এটা আমি পাবো না যেহেতু আমার অলরেডি মাস্টার্স হয়ে গেছে। করা তার আছে মানে তোমার, এটা যদি করতে নতুন চাই চিন্তা আমার করতে ফান্ড হবে। দিয়ে করতে হবে। হ্যাঁ, আমি চিন্তা করলাম যে যদি ফান্ড বেশি হয় এই মুহূর্তে আমার জন্য অ্যাফোর্ডেবল না হয়, তাহলে আমি পার্ট টাইমে চলে যাব বা আস্তে ধীরে করব। কিন্তু অনলাইনে এই কোর্সটা আমি করতে পারি কম প্রাইসে। অনলাইনেরটা আমি করে নিই, করে দেন আমি আমার ওয়ার্কশপে কাজে লাগাই। আমি এখানে এক্সপার্ট হয়ে ইন ফিউচারে দেন আমার আমার ফান্ড দিয়ে আমি করবো, আমি যদি গভর্নমেন্ট থেকে ফান্ড না পাই। তো এটা হলো আমাকে আমি আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি স্টিল নাও চিন্তা করছি যে আমি আরো লেখাপড়া করব। বিকজ এজন্যই করব। এটা করার পরে দেন আমার রিয়েল লাইফ শুরু হবে, রিয়েল মানে কাজগুলো শুরু হবে, যে ড্রিম দেখে আমি এভরি সিঙ্গেল ডে এভরি সিঙ্গেল নাইট কাটাই বা চিন্তা করি। সো প্রতিটা কাজের পিছনে একটা লক্ষ্য থাকতে হবে। একটা ভিডিও মেক করছি, এটার ভিউজ হচ্ছে না, দূর আর করব না, এটা হ্যাঁ, লক্ষ্য এই না। তো লক্ষ্য এখন হলো হচ্ছে গিয়ে, মানে যারা নতুন নতুন ইউটিউবার আছো তোমরা, যারা জয়েন করবে অথবা জয়েন করেছো, আর যারা রিপ্লেতে দেখে নেবে, তাদের জন্য, তাদের হয়ে আমি কিছু কোশ্চেন করতে চাই। কারণ হচ্ছে গিয়ে আমি নিজেও একজন নতুন ইউটিউবার, আমি হ্যাঁ, নিজেও তোমাদের মতোই। তো আমার অনেক কিছু জানার আছে লাকি। আমি জানি যে আহ, কি কোশ্চেন গুলো আসতে পারে, আমাদের মনে কি কি কোশ্চেন আছে। তো আমি যদি তোমাকে একে একে মানে কোশ্চেন করি, তুমি আমাদের সবার জন্য একটু বুঝিয়ে আমাদের বলো। প্রথম কোশ্চেনই থাকবে লাকি তোমার কাছে, যে যেটা তুমি নিজে থেকেই বলে দিয়েছো যে ভিউ হচ্ছে না আমাদের হ্যাঁ। ভিডিওতে, ইউটিউবে গেলে মানে ইউটিউবে ভিউ হচ্ছে না, তখন অ্যাকচুয়ালি আসলে কি করা উচিত? ভিউজ হচ্ছে না। আমি এটা আমার ক্ষেত্রে যেটা আমি করছি আর কি, আমি কখনো কেউ যখন পোস্ট করে এরকম আমি দেখিও ভিউজ হয় না, সাবস্ক্রাইব হয় না, মন ভেঙে গেছে, তখন আমার মনে হয় আমি শুধু ভিডিও ভিউজ এর জন্য বানাই। আমি ভিডিও বানাইছি যে আমার ক্রিয়েটিভিটি শো করার জন্য। আমি ভিডিও মেক করি বা কাজ করে যাচ্ছি একটা সময় সাকসেস হওয়ার জন্য। সো তখন আমি রেগুলার বেস আমি ভিডিও দিতাম, একদিনও মিস হতো না আমার। বাট এখন আমি অনেক অনেক কাজে ইনভলভ, যে কারণে আমার অনেক মিস হয়, ইভেন 1 উইকও মিস হয়। বিকজ আমি আদার্স কাজগুলোতে পিছে পড়ে যাই, যে কারণে আমার এটা হয়। বাট আমি যদি বলি যে ভিউজ হচ্ছে না, ভিউজ এর একটাই উপায়, সেটা হলো নিজেকে আরো 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 মানে ইনভলভ করা ভিডিও মেকিং এ। আর নিজেকে আরো আহ, যত বেশি গুড় তত বেশি মিষ্টি। কারণ যত বেশি মিষ্টি খেতে চাও তোমার ওইখানে গুড় দিতে হবে বা চিনি দিতে হবে, তো ততই বেশি মিষ্টি হবে।
তা এখন এটার জন্য অনেকে বলতে পারে সুন্দর করে কথা বলা। সুন্দর করে কথা আমি এখনো বলি না বা বলতে পারি না, বা আমি যেমন এমন ভাবে কথা বলি। যেমন অনেকে লেখে আব্বু আম্মু, আমি আব্বু আম্মু লিখি না, কারণ আমি আব্বা আম্মা ডেকে ইউজ টু ছোট থেকে, সো আমি আব্বা আম্মা বলি, বাবা মা। লিখি। বিকজ এটা আমার আমার মনে হয় আমার সাথে এটাই যায়, আমার এটাই ভালো লাগে। হুম সো হুম। এক একজন মানে খুব সুন্দর করে কথা বললেই যে ভিউজ হয়ে যাবে, আর তোমার আঞ্চলিক ভাষার জন্য ভিউজ হবে না এমন না। এমন যদি বলতে হয় তাহলে আমি রাখি আপুকে এক্সাম্পল দিতে পারি, যে ইয়েস, কিনা রাখি, হ্যাঁ মাই গড, সে তো সে হ্যাঁ, তো যে কিনা সুপারহিট। হ্যাঁ, অনলাইন জগতে সুপারহিট আমাদের রাখি আপু। হ্যাঁ সুপার হিট আমাদের রাখি, তো একদম। এটা আমাদের জন্য অফকোর্স অনেক বড় একটা এক্সাম্পল, এক্সাম্পল, একটা আমাদের এক্সাম্পল। হ্যাঁ। সো আমি আমি তো ফিল করি তাকে নিয়ে অনেক নিউজ করা উচিত, যে যে কিনা লোকাল ল্যাঙ্গুয়েজ দিয়ে পুরা বাংলাদেশের একদম মানুষের মন জয় করে মন রেখেছে। জয় করে ফেলছে, হ্যাঁ, সেটাই সেটাই। সো মেন থিং অনেকে মেন থিং হচ্ছে আমার কাছে মনে হয় যে তোমার ভিডিও মেকিংটা, যে আমি কি মানে আহ, যে আছে না যে কাজ করব এবং কি নিয়ে কাজ করছি, এটা এটা কি যে হ্যাঁ আমি আমি যেমন মনে করো যে ডেইলি ব্লগ নিয়ে, আমরা যারা ডেইলি ব্লগ নিয়ে কাজ করি, আমার যেমন একটু একটু একটুখানি এদিক সেদিক আছে, আমি একটু চেঞ্জ করতে চাই মাঝে মধ্যে। আমি মাঝে মধ্যে মানে ট্রাভেল ভিডিও করি, মাঝে মধ্যে হয়তো হ্যাঁ। বা ডেলি ডেলি ব্লগ গুলো করি। তো সেখানে কি তোমার মনে হয় যে আমাদের কি ডেলিটা ডেলি দেওয়া উচিত, মানে প্রতিদিন একটা করে এরকম করে কিছু? আমি আমি কখনো মিস করতাম না, ট্রাস্ট মি। আহা, আমি যখন শুরু করছি আমি কখনো, ইভেন এমনও হয়েছে আমি বিভিন্ন গ্রুপে দেখতাম অনেকে কমেন্ট করতো যে এই উনার কোনো কাজ নাই, উনি সকাল বিকাল রাত ব্লগ দেয়, উনার 3-4টা ব্লগ দেখতে হয়। তো আমি তখন অবাক হতাম যে আহ, আমি, এটা প্রশংসা হোক বা এটা উনি বদনাম করে বলুক, বাট আমার কষ্টটা আমি নিজে প্রকাশ করি নাই, আরেকজনের মাধ্যমে প্রকাশিত হয়েছে, যে আসলে আমি আমার রেস্ট নেই, আমি 3-4টা ব্লগ দিই। সো আসলে আমি দিতাম, তুমি যদি আমার লাকি সুমন ব্লগসে দেখো, এভরি সিঙ্গেল ডে আমি আগে 3টা 4টা ব্লগও দিতাম। সো এটার কারণে কি হয়েছে, ধরো একটা ভিডিও ভিউজ হয়েছে 20,000, হ্যাঁ, পরবর্তীতে ভিডিওটা ভিউজ হয়ে গেছে 30,000, পরবর্তীতে ভিডিওটার ভিউজ হয়ে গেছে 40,000, পরবর্তীতে আমি দেখতাম এটা ইনক্রিজ করে, এটা ডে বাই ডে ইনক্রিজ করে গ্রো করছে, আমার চ্যানেলটা গ্রো একদম করছে। একদম। আর এই যে ধরো তুমি যে ভিডিওগুলো দিচ্ছ, হ্যাঁ, মানে ইউটিউবের কথা আমরা বলছি, যে ইউটিউবে কি কোনো ঝামেলা হয়, কোনো প্রবলেম হবে যদি মনে করো যে আমি একদিনই 2-3টে ভিডিও দিয়ে দিলাম আমার ব্লগের, বা এরকম কিছু, কোনো কি প্রবলেম হয়? কোনো প্রবলেম হয় না, ইউটিউব তাকেই রেকমেন্ড করে, ফেসবুক তাকেই রেকমেন্ড করে যার মানে, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, একদম একদম, আমরা দেখতে আচ্ছা পাচ্ছি, শুনতে পাচ্ছি, সবকিছু আচ্ছা। ওকে আছে। আমার কাছে মনে হয় যে ইউটিউব ফেসবুক দুইজনই হলো আমাদের ম্যানেজার, এবং আমরা কাজে গেলে বেতন আছে আর কাজে না গেলে স্যালারি কাটে। বেতন নাই। এটাই হয়, ট্রাস্ট মি। তুমি দেখবা যে একটা করে ভিডিও দিলে মানে যাদের মনিটাইজ অন আছে, যাদের মোটামুটি ভিউজ হয়, যারা একটা করে ভিডিও দেয় তারা একরকম ইনকাম করে, যারা কুকিং চ্যানেল করে বা রান করে তারা দেখবা 2টা করে ভিডিও দেয়, বা ব্লগ করলাম 2টা দিলাম, তখন কিন্তু ইনকামটা আরেকটু ইনক্রিজ করে। সো এটা ফেসবুকের কোনো প্রবলেম না, ইউটিউবের কোনো প্রবলেম না, আমি যদি বেশি কাজ করি তাদের তো সমস্যা হওয়ার কথা না। সমস্যার কথা না। হ্যাঁ আচ্ছা, একটা একটা এখন আমি একটু সাবস্ক্রাইবের ব্যাপারে চলে আসি, হ্যাঁ। দেখা হ্যাঁ। যাচ্ছে চ্যানেলে সাবস্ক্রাইব হচ্ছে না তেমন, বা আচ্ছা সাবস্ক্রাইব হলেও হয়তো আজকে দেখলাম যে ধরো 2000 হয়েছে, সেখান থেকে আবার দেখলাম যে ধাম করে হয়তো 10-20 নেমে গেল। এই জিনিসটা কেন হয়? আমি আচ্ছা, এটা আমি বলি, এটা এটা নিয়ে আমিও কখনো ফেস শুনি। করেছি, হ্যাঁ, এটা এটা কেন আমিও হয় ফেস নাকি? করেছি। হ্যাঁ, এটা বলি, 10,000 পর্যন্ত সাবস্ক্রাইব যখন হয় একটা মানুষের, 10,000, দশ হুম, হাজার যাওয়ার সময় শুধু কমে আর বাড়ে, কমে আর বাড়ে। 10,000 আচ্ছা, পর্যন্ত যাওয়া মানে হলো তোমার লাইফে অনেক বড় কিছু একটা পেয়ে গেছো এরকম। দশ আচ্ছা, হাজারের পরে কখনো সাবস্ক্রাইবার আর কমে না, কারণ যখন 10,000 হয়ে যায় তখন চ্যানেলটাতে অটোমেটিক সাবস্ক্রাইবার বাড়তে থাকে। আর এই চ্যানেলটাকে তুমি নিজেও দেখবা, তুমি যখন একটা ভিডিও দেখো আর মনে করো যে এটা নতুন চ্যানেল,
তুমি মানে এটাই যারা নতুন তারা আপসেট হবেন না। কারণ হলো এটা আমিও ফেস করেছি, সেজন্যই আপনাকে আমি রিয়ালিটিটা বলতেছি। নতুন চ্যানেলের ভিডিও দেখবা যে ভিউজ স্টপ থাকে, হয় না বা আগানো যায় না, হ্যাঁ সাবস্ক্রাইবার গুলো আগানো যায় না। আবার যখন এই চ্যানেলটা অনেক বড় হয় তখন ভিউজ গুলো অটোমেটিক বাড়তে থাকে, সাবস্ক্রাইবার বাড়তে থাকে, তখন এটা অটোমেটিক হয়। এইটাই আমার কাছে মনে হয় যে মানে তেলের মাথায় তেল দেয় সবাই, এটাই হয়ে থাকে অ্যাকচুয়ালি। আমাদের লাইফটাই এরকম, আমাদের লাইফটা এরকম না হলে তুমি দেখবা এই সব কান্ট্রিতে যারা বিজনেস ইনভেস্ট করে, যারা বেশি ট্যাক্স পে করে, তাদের একটু অনেক বেশি সুযোগ সুবিধা থাকে। আবার হুম, মানে এটা বাস্তব, তাই না? আবার দেখা যায় রিচ কান্ট্রি গুলো রিচই হয়, রিচ, যার টাকা আছে টাকা টাকা আনে। যেমন অ্যামাজনের মালিক, সে হলো মাল্টি 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 বিলিয়নিয়ার, তাই না? তার নিয়ারলি 200 বিলিয়নের মতো তার প্রপার্টি, মানে এখন বর্তমানে সে এরকম। আর তার এটা কি, সে পুরো ইভেন ওভার কেউ কিন্তু সে ইনভেস্ট করছে বিগ অ্যামাউন্ট, আই হুম, থিঙ্ক 65%। সো এই যে উবারের, উবার কিন্তু একটা মানুষ কষ্ট করে উদ্যোর আনলো, কিন্তু দেখো টাকার জন্য সে কিনে ফেলছে উবারটাকে। হ্যাঁ তো এজন্য এটাই টাকাকে টাকা আনে। সে যেমন আরো অনেক অনেক প্রজেক্ট, আমি তাকে নিয়ে স্টাডি করি, আমি শুধু তাকে নিয়ে না, আমি এলন মাস্ককে নিয়ে স্টাডি করি, আমি আহ, মানে আরেকজন আছেন না ওয়ারেন বাফেট, তাকে নিয়ে স্টাডি করি, বিল গেটস কে নিয়ে স্টাডি করি। তাদেরকে নিয়ে স্টাডি করার দরকার আছে, বিকজ তারা কিভাবে এভরি সিঙ্গেল ডে আগাই গেল সেগুলো নিয়ে আমার স্টাডি করতে হবে। তাইলে আমি বুঝতে পারবো তাদের থেকে আমি কত হাজার মাইল পিছনে আছি, কেন আছি, সেটাই। আমার এমন কি নাই যেটা তাদের ছিল, তারা এগিয়ে গেছে। যখন অ্যামাজন শুরু করে, অ্যামাজন প্রথম দিন কি একটা পেজ খুলে, ওয়েবসাইট খুলে, হুম, এরপরে কি অ্যামাজন চিন্তা করলো না আমার একটা লোগো দরকার, হুম, তারপরে একটা লোগো খুলে। তুমি কিন্তু প্রথম দিন লিপিকার লোগো খুলো নাই, না তুমি না কিন্তু একদমই লোগোর না, চিন্তা করছো অনেক পরে, যখন তোমাকে অনেক মানুষ কপি পরে। করা শুরু করছে, তখন তুমি লোগোর চিন্তা করলা যে আমার এত কপি করে, আমি নিজেই তো স্ট্রাগল করছি, আমারটা কেন কপি করে। তো রাইট রাইট। তখন তুমি লঘুর চিন্তা করছো। ঠিক অ্যামাজনও কিন্তু যখন একটু একটু করে আগাচ্ছে, অ্যামাজনকে মানুষ কপি করে, তখন অ্যামাজন চিন্তা করলো আমি লঘু করি, আর তখন অ্যামাজনের লোগো আসছে। এখন তো আমরা দেখি যে লোগোর প্লেনও আছে, অ্যামাজনের লোগোর প্লেন। তারপরে গাড়ি তো কোটি কোটি গাড়ি, তাই না অ্যামাজনের, হ্যাঁ পুরা ওয়ার্ল্ড জুড়ে অ্যামাজন। তো এই অ্যামাজনও তো একদিন মাত্র ওয়ান ওয়ান একটা কাস্টমারও হয়নি, বিকজ অ্যামাজন খুলছে হলো বইয়ের দোকান দিবে, মানে লাইব্রেরির মতো করে চালাবে, বই বিক্রি করবে, সেজন্য অ্যামাজন খুললো। আজকে পুরা ওয়ার্ল্ড জুড়ে অ্যামাজন, পুরা ওয়ার্ল্ড জুড়ে অ্যামাজনের সবকিছু। অ্যামাজনকে নিয়ে আমাদের কথা বলতে হয়, অ্যামাজনকে নিয়ে আমাদের পড়তে হয়। এখনকার স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট থাকে অ্যামাজনকে নিয়ে, ওরা অ্যামাজনকে নিয়ে রিড করবে, ফেসবুককে নিয়ে রিড করবে, বিকজ ফেসবুক খোলা হয়েছে জাস্ট ফ্রেন্ড ফ্রেন্ড, ওরা কমিউনিকেশন মেনটেন করার জন্য। সেই সেখান জায়গায় থেকে আজকে ফেসবুক কোথায় হ্যাঁ, চলে আসে। ফেসবুক হলো ওয়ার্ল্ডের 3 নাম্বার রিচ, মানে 100 বিলিয়নেরও উপরে ফেসবুকের রেভিনিউ। সো এই যে এই টাকাগুলো ফেসবুকে কে দিল, কে দেয়? অ্যাডভার্টাইজ কোম্পানি দেয়, অ্যাডভার্টাইজ কোম্পানি ছাড়া তো ফেসবুক টাকা পাচ্ছে না। সেটাই সেটাই রাইট। আম্মু, ইসফিমনি ডোরটা ক্লোজ করে। আচ্ছা আমরা কিন্তু লাকির সাথে যুক্ত আছি, এবং লাকির যে পুরো জীবনের এই এই পর্যন্ত তার লন্ডন আসা এবং সে থেকে ইউটিউবিং করা, ইউটিউবিং এর সাথে সাথে যে ইনকাম ব্যাপারটা আছে সেগুলো নিয়েই কথা বলছি, কথা শুনছি। এবং আমি নিজে একজন নতুন ইউটিউবার, আমিও তোমরা যারা নতুন ইউটিউবার আছো সেটা নিয়ে আমাদের প্রশ্ন ছিল, এবং আমি একটা একটা করে প্রশ্ন আমি লাকিকে করছি যে কি কি আরো, আমি জানি যে তোমাদের মনে কি কি প্রশ্ন, আমি কিন্তু জানি, আমি বুঝতে পারি, কারণ আমার সাথে তোমাদের একটা যোগাযোগ আছে না, ঠিক না? সো আমি বুঝতে পারি, তো আমি একে একে করে যাব। এবং লাকির প্রতিটা কথায় কিন্তু একটা জিনিস আমি প্রথম থেকে এই পর্যন্ত বুঝতে পারছি, সেটা হচ্ছে শুধুমাত্র যে ভিডিও বানাবো, কিন্তু তারপরেও পড়াশোনা করতে হচ্ছে, পড়াশোনা করতে হবে, জ্ঞানের পরিধিটা বাড়াতে হবে। যেটা লাকি বারবার বলার চেষ্টা করছে যে সে পড়ছে সেটা নিয়ে স্টাডি করছে, সে এগুলো চিন্তা ভাবনা করছে কিভাবে আরো গ্রোন আপ হওয়া যায়, কিভাবে আরো বেশি ভালো করা যায়।
সুতরাং যারা নতুন ইউটিউবার আমরা আছি, আমরা অবশ্যই শুধুমাত্র এটা ভাবলে হবে না যে আমার ভিডিওতে আমাকে কেমন দেখা যাচ্ছে এবং আমি কিভাবে কথা বলছি, আমি শুদ্ধ ভাষায় কথা বলছি কিনা, আমার আমার কথা কেউ শুনছে কিনা, অমুক তমুক, এগুলোর চাইতে বেশি আমার কাছে মনে হয় লাকি ইম্পর্টেন্ট যেটা দিল সেটা হচ্ছে গিয়ে পড়াশোনাটাও পাশাপাশি করতে হবে, বুঝতে হবে, স্টাডি করতে হবে। লাকি। হ্যাঁ আপু, আহ, খুব সুন্দর একটা কথা বলছো যে স্টাডি। তুমি কল্পনা করতে পারবা না যে আসলে লেখাপড়া ছাড়া বা পড়ালেখা যে কতটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা ইম্পর্টেন্ট, অনেক সেক্টরে, ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা তোমার ক্ষেত্রে দেখো। আমি তোমার এই কথার সাথে একটা ছোট্ট একটা কথা যুক্ত করি যে আমি কিন্তু তোমাদের সবার ব্লগ দেখি, মানে হচ্ছে গিয়ে আমি আমি অনেকের ব্লগ দেখি, আর সেটা কিন্তু আজকে থেকে না, আমি ব্লগ দেখি সেটা আজ 5, 7, 8 বছর ধরে। বিভিন্ন সেলিনা আপুর ব্লগ দেখি, সনাজ শিমুলের ব্লগ দেখি, আমি রাখির ইদানিং রাখিকে দেখছি, তোমাকে দেখি, তোমাকে দেখে আমার কাছে মনে হয়েছে যে না, মানে সংসার নিয়ে সংসার করে যদি তোমরা পারো, তুমি পারো, সেলিনা আপু পারে, আরো উম্মি, আরো অনেকে আছে, আরো অনেক বড় বড় ব্লগার আছে বাংলাদেশে, আছে বাংলাদেশে এমন অনেক ব্লগার আছে, তারা যদি সবাই পারে তাহলে আমি চেষ্টা করে দেখি, আমি সেই চেষ্টা করতে গিয়েই কিন্তু ওকে মানে করছি, চেষ্টা করছি। তো আরেকটা প্রশ্ন, বারে বারে প্রশ্ন আসছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যেটা বর্তমানে এই জিনিসটা, এটা তুমিও নিশ্চয়ই ফেস করেছো বা তুমি জানো যে ব্যাপারটা, সেটা হচ্ছে সাব ফর সাব। হ্যাঁ, এটা নিয়ে তুমি একটু বলো, কারণ ব্যক্তিগতভাবে আমার কোথায় যেন একটু খটকা লাগে, মানে আমি জিনিসটা কোনোদিনও আমি প্রেফার আমি করি না, এখন আমি জানি না আমি ভুল করছি কিনা, সেটা আমি তোমার কাছে জানতে চাই, কারণ আমি কখনোই এটাতে আমি বিশ্বাসী না যে সাব ফর সাব। আমি আজকে তোমাকে বললাম তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে, আমি তোমার চ্যানেল সাবস্ক্রাইব করব, বাট আমি সাবস্ক্রাইব করে যদি রেখে দিই, আমি যদি তোমার ভিডিও আর না দেখি, তাহলে তো আর কোনো মানে কোনো কিছু হচ্ছে না। তো এটা হ্যাঁ, নিয়ে এখন তুমি আমাদের একটু খুলে বলো। প্রথমেই বলবো সাব ফর সাব আমি কখনোই করি নাই, কখনোই না, একদিনের জন্য করি নাই। কারণ আমার প্রথম থেকেই মনে হচ্ছিল কেউ যদি আমার ভিডিও না দেখে সাবস্ক্রাইব করে, তখন ইউটিউব কিন্তু এটা বুঝে সাব ফর সাব যে হাজার হাজার গ্রুপ আছে ইউটিউব সাব ফর সাব নিয়ে, বিভিন্ন টিউটোরিয়ালও আছে, সো ইউটিউব জানে সাব ফর সাব মানে কি। ইউটিউব আমরা যদি ফিল করি যে আমি ইউটিউবে মাত্র নামলাম আর আমি অনেক স্মার্ট, সবই ইউটিউব বুঝবে না, এটা একটা রং। কারণ একটা সাবস্ক্রাইবারও কোত্থেকে আসতেছে ইউটিউব জানে, আমি না জানলেও ইউটিউব জানে। কেউ আননোন পার্সনও আমাকে সাবস্ক্রাইব করলেও এটা ইউটিউব জানে, বাট আমি কিন্তু দেখতে পাচ্ছি না কে করছে, যদি সে সাবস্ক্রাইবার হাইড করে রাখে। বাট ইউটিউব জানে, তার মানে কি ইউটিউব আসলে সবই জানে। যে কারণে সাব ফর সাবটা করা মানে হলো চ্যানেলের ক্ষতি করা। সাব ফর সাব করলে বর্তমান যুগে যেটা হয়, মনিটাইজেশন নাও অন হতে পারে। কারণ মনিটাইজেশন কিন্তু আগে আমরা র ফাইল দিয়ে মনিটাইজেশন পেয়েছি, যেমন ভিডিও এডিট ছাড়াও দিয়ে দিতাম, বাচ্চাদের ভিডিও অনেক সময় এডিটও করতাম না, দিয়ে দিতাম, কিন্তু দেখলাম ওগুলোতে মনিটাইজ অন হতো। বাট এখন যদি র ফাইল কেউ দেয় সেগুলোতে কিন্তু মনিটাইজ অন হয় না, কারণ র ফাইল বলতে আমি স্ট্রেট ওই ভিডিওটা করলাম আর আপলোড দিয়ে দিলাম, ফিল্ম করলাম আর আপলোড দিয়ে দিলাম, এটাকে র ফাইল বলে। আবার ভিডিওটাকে হালকা এডিট করে সেভ করলাম, এটা তখন মুভি হয়ে যায়, মুভিটা বা MP4 এগুলো ইউটিউব অ্যাকসেপ্ট করে এবং সেগুলো থেকেই মনিটাইজটা হয়। আর সাবস্ক্রাইবারের ক্ষেত্রে যেটা, আপনার যদি কোনো একটা ভিডিও, আপনি শুধু ভিডিও দিতে থাকেন, কোনো একটা ভিডিও যদি ভাইরাল হয়, মানে ভিডিওটা যদি ট্রেন্ডে চলে আসে বা আম, আপনি যখন 100 200 300 ভিডিও দিবেন, ইউটিউব কেউ না দেখুক, ইউটিউব তো জানে যে আপনি পরিশ্রম করতেছেন, তখন ইউটিউব অটোমেটিক অটোমেটিক কোনো একটা ভিডিওকে ভাইরাল করে দিবে। এটাই আচ্ছা, হয়, এটা সবার সাথেই হয়। আচ্ছা, আরেকটা কোশ্চেন কি আমি করতে পারি কিনা আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি, কিন্তু করো, তারপরেও কোনো আমি করি প্রবলেম যেহেতু নেই। এটা আমার মনের মধ্যে আছে, হুম। যে বুস্টিং চ্যানেল হ্যাঁ, বা অনেকেই কিন্তু আমরা এরকম অনেক মেসেজ কিন্তু আমরা পাই লাকি, যে যদি আপনারা চ্যানেল বুস্ট করাতে চান, যদি আপনার কোনো মানে ভিডিও আপনি বুস্টিং করতে চান বা এরকম কোনো কিছু, তো এটা নিয়ে আমার কোনো ধারণা ছিল না যদিও, কিন্তু আমার চ্যানেল যখন মনিটাইজড হলো ফেসবুক এবং ইউটিউব দুটাই,
তখন আমি দেখলাম যে লাস্টে কিন্তু মনিটাইজেশনে গিয়ে কিন্তু বুস্টিং পোস্টের একটা অপশন আছে যে আমার চ্যানেল মানে বুস্টিং করা হয়েছে কিনা। হ্যাঁ, এটা নিয়ে একটু তুমি বলো যে অনেকে কিন্তু এই জিনিসটা মানে করে বা এরকমই, এটা নিয়ে তুমি একটু বলো যে এটাকে উচিত কিনা, বা যদি কেউ বুস্টিং করেও সেক্ষেত্রে কি এটা পরে মনিটাইজেশনে গিয়ে কোনো প্রবলেম হয় কিনা, এটা নিয়ে একটু প্লিজ একটু বলো। আর বুস্টিং মানে যদি ফেসবুককে টাকা দেওয়া হয় আবার ইউটিউবকে টাকা দেওয়া হয়, সেক্ষেত্রে চ্যানেলের কোনো ক্ষতি হবে না, কারণ এটা তো তুমি চাচ্ছ, তোমার টাকা আছে, তুমি চাচ্ছ তোমার ভিউজ সাবস্ক্রাইব গুলো তুমি টাকার মাধ্যমে চ্যানেলটাকে প্রমোট করা। যখন বাংলাদেশে একটা সাবান বের হলো, লিলি সাবান, মনে আছে? লিলি মনে হয়। আচ্ছা যাই হোক, ওইটার অ্যাড করতে হলো একটা মেয়ে, আর নায়কটা ছিল মনে হয় নোবেল। তো আচ্ছা। এই অ্যাড গুলো দেখলে না, আমি তখন ক্লাস 6, 7, 8 পড়ি, এরকম হবে, আমার এক্সাক্ট সালটা মনে নেই। আমি পাগলের মতো হয়ে অ্যাডটা দেখতাম, এত সুন্দর লাগে অ্যাডটা। সাবানটা কি লিলি সাবান বের হয়েছে। আচ্ছা। তো এই যে লিলি সাবানটা অ্যাড না দিলে আমি দেখতাম না, সুন্দর একটা হুম, অ্যাড দেওয়াতে এটা মানে আমার মতো অনেকের মন কেড়েছে, এবং লিলি সাবানটা তখন মানুষ কিনতে শুরু করে। ঠিক এরকম যে লিলি সাবান কোম্পানির মালিকের অনেক টাকা ছিল, যে কারণে সে টিভিতে অ্যাড দিতে পেরেছে। টিভিতে হুম, অ্যাড দেওয়া তো অনেক খরচ, অনেক হ্যাঁ, কস্টলি। সো সেটাই। পরবর্তীতে কি হলো, এখন মানুষ টিভি থেকে বেশি ইউটিউব ফেসবুকে অ্যাড দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ আমরা এখন আর টিভি দেখি না, আমরা এখন টিভিতে ইউটিউব দেখি। আমরা এখন স্মার্ট টিভি বেশি লাইক করি, বিকজ যেখানে ইউটিউব দেখা যাবে, কারণ অ্যাড দেখার মতো সময় কিন্তু বর্তমানে আমাদের নেই। আর ফেসবুক ইউটিউব করে যে অ্যাডটা তোমাকে দেখতেই হবে, মানে বাধ্য করে। এবং এটা হলো প্রত্যেক ভিডিওতে অনেকবার দিতে পারে, আবার এটা কমও দিতে পারে, বাট এড দেখতেই হবে। সো এজন্য মানুষ টিভি থেকে ফেসবুকটাকে বা ইউটিউবটাকে বেশি প্রেফার করে এড এর ক্ষেত্রে। এড দেখায় কোম্পানিগুলো এগিয়ে আসে, বিজনেস কোম্পানিগুলো ইউটিউব ফেসবুক ছাড়া ভাবতেই পারে না। তদ্রূপ যারা নতুন চ্যানেল খুলে, যারা বা পুরান চ্যানেলই হোক, সে চাচ্ছে তার ভিডিওগুলো আরো রিচ করাতে, আরো অনেকের কাছে পৌঁছায় দিতে, আরো অনেক বেশি ভিউজ হতে, তার টাকা খরচ করতে কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে সে করতে পারে, এটা কখনো মনিটাইজের ক্ষেত্রে প্রবলেম হবে না। বাট যদি সে ফিল করে যে কেউ তাকে ইমেল করছে, মেসেজ করছে যে আপনাকে আমি 10,000 ভিউজ বাড়াই দিব, আপনাকে আমি 20,000 ভিউজ করে দিব এতদিনের মধ্যে, আপনি আমাকে এত টাকা দিতে হবে, তাইলে হুম, এটার ক্ষেত্রে যদি আপনি এটা করেন, তাহলে আপনার চ্যানেলটা রিস্কে থাকবে। কারণ আমি জানি না সে কিভাবে আমার চ্যানেলটা বাড়াবে, কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবে, বা কিভাবে ভিউজ বাড়াবে, এটা তো আমি জানি না, দেখি না। তার রাইট, মানে কি এটা একটা রাইট। স্ক্যাম হতে পারে, এটা একটা স্পামও হতে পারে। হুম, আবার যদি কোনো বড় ইউটিউবার, মনে করো তুমি এখন বর্তমানে অ্যানাউন্স করলা যে তুমি 5 জন ছোট ইউটিউবারকে উঠাই দিবা, বা তাদেরকে প্রমোট করবা তোমার চ্যানেলের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে, তুমি শাউট আউট করবা, বা তাদের চ্যানেলকে সবার সাথে পরিচয় করাবা, সেক্ষেত্রে তুমি এটা ফ্রি করবা না, যেহেতু এটা তুমি এই পর্যন্ত আসতে তোমার অনেক কষ্ট হয়েছে, তুমি অনেক পরিশ্রম করেছো। রাইট। সো ডেফিনেটলি তো তখন তুমি চিন্তা করলা না আমি এটা একটা চার্জ করব। যেমন বাংলাদেশে বর্তমানে আমরা দেখি যে লাইভ করে দিলে বিভিন্ন বিজনেসের যারা রেগুলার লাইভ করে প্রফেশনালি, হুম। তাদেরকে বিগ অ্যামাউন্ট দিতে হয়। এমনও মেয়ে আছে যাদেরকে 40,000 50,000 টাকাও একটা লাইভের জন্য পে করতে হয়। হ্যাঁ। এই সো আমার কিন্তু এতটা ধারণা ছিল না। সত্যি? হ্যাঁ, 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 এত বেশি? তা হ্যাঁ, এত বেশি দিতে হয়, কারণ একটা মানুষ যখন রেগুলার রেগুলার লাইভ করে, তখন কিন্তু তার ডিমান্ডটাও অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা। তখন সে যখন এভরি সিঙ্গেল ডে 3টা 4টা লাইভ করে, তখন কিন্তু অনেক বিজনেস তাকেই চায় যে সেই লাইভটা করে দেখ, সবাই তাকে চিনে, সবাই তাকে লাইক করে। আর আরেকটা হলো, যার ভিউজ অনেক বেড়ে যায়, তখন কিন্তু তার ডিমান্ডটাও অনেক বেড়ে যায়। সো হুম, এই যে এখানে টাকা ছাড়া চিন্তাও করা যায় না। সো টাকা দিতে হবে, বিকজ সে পরিশ্রম করতেছে, অফকোর্স তাকে মজুরি ছাড়া তো কাজ করানো যাবে না। তদ্রূপ তুমি আহ, এটাই বলছিলাম যে 5 জনকে প্রমোট করে দিলা, সেক্ষেত্রে সে 1,000 সাবস্ক্রাইবার পেলো, বা সে ভিউজ পেলো, বা তোমার সাথে তার কন্ট্রাক্ট হলো যে 10 দিন একটা না তুমি তাকে প্রমোট করবা, বা 1 মাস এক নাগারে প্রমোট করবা, এর মধ্যে তার সাথে কন্ট্রাক্ট হলো 1,000 সাবস্ক্রাইবার আর 4,000 ঘন্টা ওয়াচ টাইম পর্যন্ত তুমি তাকে হেল্প করবা, বাট এটার জন্য তুমি একটা অ্যামাউন্ট তার থেকে ডিমান্ড করলা। এটা কিন্তু আবার স্পাম না, স্ক্যামও না। হ্যাঁ, আচ্ছা। এটা এটা হলো আমার তুমি একটা, হ্যাঁ, এটা টাকার তোমার বিনিময়ে তাকে কর প্রফেশনালি।
হ্যাঁ প্রফেশনাল ওয়েতে ইয়েতে হ্যাঁ করতে হ্যাঁ হবে। এটা আমি ফিল করি যারা যারা অনেক বড় ইউটিউবার আছে বা যারা ছোট, তারা স্ট্রাগল করছে, উঠতে পারছে না বা টাকা পে করতেও তাদের সমস্যা নেই, আমার মনে হয় যে তারা যদি এভাবে চায় এভাবে এগিয়ে আসতে পারে। যারা উইলিংলি করতে চায়, কারণ আমি যতটুকু ফিল করি জানি, যারা আসলে বড় ইউটিউবার বলতে আমি বুঝিয়েছি যাদের আসলে অনেক বেশি টাইম কম থাকে, তার অনেক কাজ থাকে, তাদের পক্ষে এটা করা কতটুকু মানে সম্ভব, এটাও দেখার বিষয়। মানে সময়ের সাথে হয়ে ওঠে না। হ্যাঁ মানে হ্যাঁ। তো তখন তারাই 100 পাউন্ড বা 200 পাউন্ডকে আসলে কাউন্ট করে না, চিন্তা করে না আমার এটা আমার জন্য অনেক পরিশ্রম, সো হ্যাঁ, বেটার আমি এটার এই টাইমে ভিডিও বানাইলে আমার জন্য কাজে আসবে, সে ওইভাবে চিন্তা করে। আবার যেমন বিজনেসের ক্ষেত্রে আমি এখন বিজনেস একটু আসি। সো আবারও বলতেছি, বোস্ট টাকা দিয়ে ইউটিউব ফেসবুক থেকে করলে কোনো প্রবলেম নাই, বাট এটা পার্সোনালি করলে প্রবলেম, কোনো পার্সনের মাধ্যমে, যদি সে বড় ইউটিউবার না হয়। আর যদি সে বড় ইউটিউবার হয়, তুমি নিজেই দেখো, সে তোমাকে তার চ্যানেলে শাউট আউট করতেছে, তার চ্যানেলে তোমার ভিডিও শেয়ার করতেছে, তার পেজে তোমার ভিডিও শেয়ার করতেছে, এর মাধ্যমে তুমি তাকে একটা অ্যামাউন্ট টাকা দিলে, ওইটা আবার স্পাম না, ওইটা স্ক্যাম না, ওটা ওইটা টোটালি রিয়েল। অন্য হ্যাঁ, ওইটা হলো আরেক রকম বুস্ট আর কি। আর এবার আসি বিজনেসের ক্ষেত্রে, হ্যাঁ, যেমন ধরো অনলাইন বিজনেস বর্তমানে বাংলাদেশে আমি যাওয়ার পরে, আমি বাংলাদেশে গেছি বিজনেসটাকে ঘাটাঘাটি করার জন্য, মানে আমি তো বাংলাদেশ বেস আমার কাস্টমার। এখন বাংলাদেশের কাস্টমার কি চাই, কিভাবে মার্কেটে শপিং করে, কোন মার্কেটে কি সেল করে, কোন মার্কেটের প্রাইস কেমন, কোন মার্কেট কিভাবে কাস্টমারের সাথে ডিল করে, কোন মার্কেটে কিভাবে কি ধরনের প্রোডাক্ট, কোন কোয়ালিটির প্রোডাক্ট গুলো রাখে, আসলে মূলত আমার ওইগুলো ছিল প্ল্যান। সো আমি বাংলাদেশের লকডাউন মানে এই কঠিন সিচুয়েশনে আমি ট্রাই করেছি উবার নিয়ে যতটুকু ঘোরার। সো আমি ইসলামপুর থেকে ধরে বসুন্ধরা থেকে ধরে নিউ মার্কেট বা আরো অনেক অনেক মার্কেট আছে, তুমি এইগুলো নামও শুনো নাই, অবাক হ্যাঁ, হবো দেশে গেলে, অনেক অনেক অলিতে গলিতে মার্কেট। তো আমি যতটুকু মানে টাইম করতে পেরেছি, আমি মার্কেট গুলো ভিজিট করেছি, এবং ভিজিট করার পরে আমার কাছে মনে হয়েছে যে এই মার্কেট গুলোতে আমি মানে কিরকম সেল করে বা তাদের বিজনেস গুলো কেমনে চালায়, বা হোলসেল থেকে আনে, উম, অথবা গার্মেন্টস ফ্যাক্টরি গুলোতে কিভাবে যোগাযোগ করা যায়, গার্মেন্টস ফ্যাক্টরি কোথায়, কিভাবে গার্মেন্টস ফ্যাক্টরিতে আসলে কাপড়গুলো তৈরি হয়। সো যারা বিজনেস করে তাদের মধ্যে এই কৌতূহল গুলো অনেক বেশি থাকে, আমার মধ্যেও এর কমতি নেই। আমি নিজের চোখে দেখতে চেয়েছি, নিজের প্র্যাকটিক্যালি গার্মেন্টস ফ্যাক্টরিতে ভিজিট করতে চেয়েছি, এবং আমি সেটা করেছিও। আমি এটাই বোঝাতে চেয়েছি যে বিজনেস আসলে প্র্যাকটিক্যালি, এখন আমি যদি একটা রেসিপি দেখি আর বলি তার কেকটা এত মজার হয়েছে, এটা কিন্তু রং কথা বললাম, আমি এতটুকু বলতে পারি তার কেকটা দেখতে এত সুন্দর হয়েছে, এত ডেলিসিয়াস লাগতেছে, মনে হয় এরকম মজা হবে খেলে, কিন্তু আমি এটা বলতে পারবো না যে এটা মজা হয়েছে, যেহেতু আমি খাইনি, টেস্ট করিনি। এজন্য বিজনেসটাও এরকম যে আমি বলবো যারা বাংলাদেশে আছে বা ফিল করতেছে, অনেকে বলে আমি হোলসেল কোথায় পাবো, তখন আমি হাসি, কি বলে হোলসেল কোথায় পাবো, বাংলাদেশে বসে যদি কথা বলে, যেখানে আমি বাংলাদেশে 1,000 পাউন্ড টিকিট কেটে বাংলাদেশে গেছি, আমার 200 পাউন্ড করোনা টেস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হয়েছে, আমি জাস্ট দেখার জন্য কোথায় হোলসেল দেয়, কেমনে দেয়। ইসলামপুর থেকে প্রত্যেকটা জায়গায় আমি ঘুরলাম, আমি দেখলাম সব জায়গাতেই হোলসেল চলে, নিউ মার্কেটে হোলসেল চলে, এবং মিরপুর 10 নম্বরে হোলসেল চলে, এভরিহোয়ার হোলসেল চলে। এখন আপনি যদি হোলসেলই খুঁজে না পান, তাহলে এই ব্যর্থতা আপনার, এটা আপনাকে কেউ বলে দেবে না যে আপনি এখানে হোলসেল পাবেন, ওখানে হোলসেল পাবেন, কারো এত টাইম নেই এগুলো মানে বসে বসে আরেকজনকে বলবে। সো এটার জন্য নিজের নিজের থেকে নিজের জ্ঞানের পরিধি বাড়াতে হবে, এবং চিন্তা করতে হবে যে আমি আরো কি কি ধরনের প্রোডাক্ট লঞ্চ করতে পারি আমার বিজনেসে, বা আমার বিজনেসটা আমি কিভাবে বাড়াতে পারি, বা আমার টার্গেটিং কাস্টমারকে, যদি আমার টার্গেটিং কাস্টমার যেই হোক না কেন আমার থেকে একবার কিনলে সে আবার আমার কাছে ব্যাক আসে কিনা, বা সে আমার থেকে আরো কিনতে ইন্টারেস্ট দেখায় কিনা,
যদি ইন্টারেস্ট দেখায় তার মানে আমি তাকে বেস্ট সার্ভিস দিচ্ছি, আর যদি আর ইন্টারেস্ট না দেখায় তার মানে কি আমার সার্ভিসটা আরো বাড়াতে হবে, আমার কমিউনিকেশন স্কিলটা বাড়াতে হবে, আমার আরো মাধুর্যতার সাথে কথা বলতে হবে, কাস্টমার ডিল করতে হবে। সো এগুলো শিখতে হবে। তারপর অবশ্যই। কাস্টমারকে ইমপ্রেস করতে হবে, মাঝে মাঝে ডিল দিতে হবে, ডিল মানে হলো সেল দিতে হবে, অফার দিতে হবে, কাস্টমারকে একটু ইমপ্রেস করতে হবে। এক সময় আমার লাভ হবে, আরেক সময় কাস্টমারের লাভ হবে। কাস্টমার লাভ এটাই হবে, হ্যাঁ। তবে যে এটাই হলো বিজনেসের পলিসি। মানে দেখলে তো আবার হয় না, মানে নতুন যারা বিজনেস শুরু করছে যেমন তাদের মধ্যে আমি কিন্তু একজন নিজেই। সো হ্যাঁ, এখন যেটা করছি লাকি, আমার মনে হয়, জানি না আমি ঠিক করছি কিনা, যে আমার কাছে মনে হলো কি যে প্রথমে রানিং হোক, হ্যাঁ, প্রথমে বিজনেসটা রানিং হোক। প্রথমেই যদি আমি লাভের কথা চিন্তা করে বিজনেসে নেমে পড়ি, তখন আমার একটু মনে হয় একটু মানে ঝামেলাই হয়ে যায় নাকি? হ্যাঁ, প্রথম থেকেই তো লাভ দেখাটা আসলে উচিত নয়। প্রথমে হচ্ছে পরিচিতি, তারপর হচ্ছে গিয়ে ব্যবহার, তারপর হচ্ছে গিয়ে প্রসারতা, তারপর গিয়ে ব্যবসা। হ্যাঁ, একটা ঠিক। আমরা কোশ্চেন আছে যেমন, নাকি, আমি তোমাকে কোশ্চেনটা করতে চাই, যেটা আমারও মনের কথা। সেম আচ্ছা, ঘটনা আমার সাথেও হয়েছে, তো সেই জন্যই আমি বলবো যে কপিরাইট ইউটিউবিং, একজন লিখেছেন যে উনি নতুন ইউটিউবার এবং প্রথম দিকে তার একটা কপিরাইট ক্লেম ছিল, যেটা আমারও ছিল। আমি কিন্তু তখন জানতাম না যে আমি জানতাম যে মিউজিক দিতে হয় না এবং বিভিন্ন মিউজিকে কিন্তু কপিরাইট ক্লেম আসে। বেশি আসে, হ্যাঁ, মিউজিকে একমাত্র কপিরাইটটা আসে। এটা কিন্তু আমার আমার ধারণা ছিল না। হ্যাঁ, আচ্ছা, তারপর আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি তুমি জানো আমাদের এখানে তো বিভিন্ন রকমের কালচার প্রোগ্রাম হয়। তো আমি যে কোনো একটা প্রোগ্রামে হুম, প্রোগ্রামটা আমি মানে ভিডিও করেছিলাম। সেই প্রোগ্রামটা নিয়ে আমি একটা ব্লগ করি। তো সেই ব্লগে ওখানে আমি জানতাম না যে হিন্দি গান এবং বিভিন্ন রকমের গান বাজছিল। সো আমি ভিডিওটা করে ফেলি। ভিডিওটা করে ইউটিউবে দিলাম। তখন কিন্তু কিছু হয়নি। তখন নরমাল ছিল। বাট আমি যখন মনিটাইজ পেল আমার চ্যানেল, মনিটাইজেশন হওয়ার পরে তখন কপিরাইট ক্লেম চলে এসছে। হ্যাঁ। তো এটা নিয়ে আমাদের একটু তুমি সবাইকে বলো, কারণ সবার অনেক জানার ইচ্ছা এটা। কি, কি আচ্ছা, করব, কি, প্রথমেই, কি করব না। হ্যাঁ, প্রথমেই বলি, যখন একটা জিনিস ফ্রি থাকে তখন এটার রুল রেগুলেশন এত বেশি অ্যাক্টিভ থাকে না। আর যখন এটা কমার্শিয়ালি চলে আসে, কমার্শিয়াল মানে হলো ব্যবসায়িক পারপাস, মানে টাকা পয়সার কথা চলে আসে, তখনই এখানে রুল রেগুলেশন চলে আসে। চলে আসে। যেমন আম, যখন তোমার চ্যানেলে মনিটাইজ হয়নি তখন ইউটিউবের কোনো হেডেকই ছিল না তোমার চ্যানেল নিয়ে। যখন ইউটিউব ফিল করছে তোমাকে টাকা দিবে, তখনই ইউটিউব চিন্তা করছে তোমার চ্যানেলটা আহ, কি করতেছে, মানে তোমার চ্যানেলে কি আসলে সবকিছু জেনুইন কিনা, সবকিছু ইউটিউবের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী কিনা, এবং তুমি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করতেছো কিনা বা এটা মেনে চলতেছো কিনা। সো সব রুল রেগুলেশন যদি ঠিক থাকে তাহলে তোমার চ্যানেলটা পারফেক্ট। আর যদি এর মধ্যে কোনো স্পেশালি কপিরাইট আসে মিউজিক থেকে, মানুষ কিন্তু 90% মানুষই কপিরাইট পায় মিউজিক থেকে, আর হ্যাঁ, 10% মানুষ থাকে যারা অন্যের ভিডিও নিয়ে করে। আমরা তাদেরকে নিয়ে কথা বলার কিছু না, বিকজ যারা অন্যের ভিডিও নিয়ে কাজ করে তারা তো মোটিভেশন দিয়ে আর কি করবে। কারণ উম, প্রথম থেকেই চিন্তা করতে হবে আমার কি গুণ আছে, আমি কি গুণে গুণান্বিত সেটা বের করতে হবে, টেনে বের করতে হবে, না জানলেও টেনে বের করতে হবে। সেটাই। যে আমার আসলে কি গুণ আছে। আমরা ফিল করি কি জানো, যে একটা মানুষ দেখতে সুন্দর, একটা মানুষ সুন্দর করে কথা বলে, অনেক স্মার্ট, অনেক স্মার্টলি মেকআপ করতে পারে, এটাই মনে হয় সুন্দর, এটাই স্মার্টনেস। না, না, কিন্তু সেটা একটা মানুষের, হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, এটাই হচ্ছে সবথেকে মেইন। যেমন কেউ মেহেদি পরাতে পারে, কেউ সুন্দর আর্ট করতে পারে, কেউ বসে তোমার চেহারাটা আর্ট করে ফেললো, এটা হলো সুন্দর, এটা হলো ক্রিয়েটিভিটি, এটাই হলো মানে একটা মানুষের গুণ, এটাই হলো, আমরা বলি এটাকে সৃজনশীলতা, এটাকেই বলি বের করতে হবে টেনে। তো সেটাই। এখন কপিরাইটের ক্ষেত্রেও সেম, যে কোথাও ভিডিও করতে গেলে, যেমন আমি যদি এখন শপিং মলে যাই, খুব কম শপিং মলই আছে যেখানে মিউজিক চলে না, কিন্তু বেশিরভাগ শপিং মলে কি মিউজিক চলে। তো এখন আমি কি করি, সেক্ষেত্রে আমি ওখানে ভিডিও করারটা করে নিয়ে আসি, যতটুকু সিকিউরিটি না দেখে সেই পর্যন্ত আমি ভিডিও করি। যখন সিকিউরিটি আমাকে বলবে এখানে ভিডিও অ্যালাউড না, ওইটার জন্য আমি কেন ওয়েট করব, আমি ওকে বুঝতে দিব কেন আমি ভিডিও করি। কারণ আরেকটা হলো যেখানে শপিং মলে বা দোকানে, এখন আমি স্টাফকে কেন বুঝতে দিব যে আমি ভিডিও করতেছি,
এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। বাংলাদেশেও বিভিন্ন জায়গায় যখন ভিডিও করতে তুমি খেয়াল করবা ক্যামেরাতে ধরে ফেলে, এখানে ভিডিও করতে পারবেন না, হ্যাঁ, হ্যাঁ, right. এখানে এখানে আমাদের হ্যাঁ জর্মানিতেও কিন্তু আমরা যদি কোথাও এমনও অনেক জায়গা আছে যেখানে ভিডিও করতে পারি না। ভিডিও করতে গেলে তখন ওখান থেকে মানে প্রবলেম হয় যদি তারা বুঝে। যদি না হ্যাঁ বুঝে তাহলে তো কোনো কিছু না। কিন্তু না যদি হুম তো আমি দেখলাম যে অনেক বড় বড় ইউটিউবার, বিদেশি ইউটিউবার গুলোকে যদি দেখি বলি, তারা যখন ভিডিও করে তারা কখনো স্টাফ গুলোকে দেখলে ভিডিও করে না, তারা তাদের মতো করে, কারণ সবসময় স্টাফরা থাকে না। সো এখন আমাকে একজন জিজ্ঞেস করছিল যে তুমি বাচ্চাদের ভিডিও গুলো কিভাবে দোকানে গিয়ে ভাবে করো, আমি করতে গেলেই দেখি স্টাফ আমাকে না করে। হ্যাঁ, তখন আমি হাসতে হাসতে শেষ। আমি বলছি আমি তো স্টাফকে দেখানোর জন্য করি না, আমি করি স্টাফ যেন আমাকে না দেখে, সেভাবে আমি ভিডিও করি। সো আমার চোখ কান থাকে স্টাফের দিকে, আমার চোখ কান শুধু ভিডিওর দিকে থাকে না যে আমি খালি ভিডিও করছি আর স্টাফ আমার। যখন স্টাফ আসে আমি তখন আমার বাচ্চার দিকে মোস্টলি কনসেন্ট্রেট দেই বা ক্যামেরাটা ধরি, যেন স্টাফ আমাকে কিছু না বলতে পারে। আর হ্যাঁ, যদি বলেও দেয় সেখানে তো আমার করার দরকার নেই, সেখানে না, স্টোটো অফ করে দেওয়াটা হলো বুদ্ধিমানের কাজ। মানে আর হ্যাঁ আরেকটা কপিরাইট, তখন আমি মিউজিক গুলো অফ করে দেই। হুম কপিরাইট ক্লেম করলে চ্যানেলে কি কোনো অসুবিধা হয়? একজন জিজ্ঞেস করছিল। একটা আপু জিজ্ঞেস তিনটা তিনটা কপিরাইট ক্লেম আসলে চ্যানেল শেষ। ও মাই গড! হ্যাঁ আমারটা দেখতে হবে। এটা খেয়াল রাখবা, কমিউনিটি স্ট্রাইক এগুলো মানে প্রবলেম আছে কিন্তু। তিনটা কপিরাইট যেন কোনোভাবে না ক্রস করে। আচ্ছা আবার আছে একটা কপিরাইট আছে হলো তুমি মিউজিকটা ইউজ করছো এজন্য অমুক সিঙ্গার তোমাকে কপিরাইট দিছে বা অমুক হ্যাঁ, চ্যানেল তোমাকে দিছে, ওইগুলো দেখবা যে তখন আবার ওরাই বলে দেয় এটা তোমার চ্যানেলের জন্য কোনো এফেক্ট হবে না, ইউটিউবে কথাটা লিখে। হুম, আমিও এরকম পাইছি, যখন আমি আমার বাচ্চার ভিডিও বানাতাম শুরুতে তখন টিভি চলতো। তো হ্যাঁ, টিভি চললে আমি তো আর জানি না টিভি চললে কি হয়, টিভি চলতেছে যে মাথায় তো নাই, আমি ভিডিও দিলাম, সুন্দর করে ভিডিও আপলোড দেওয়ার পরে কপিরাইট আসলো। তখন আমি সার্চ করলাম ইউটিউবে যে আমার চ্যানেলে কপিরাইট আসছে এটা কি। হুম, তখন দেখলাম যে একটা বিদেশি ইউটিউবার বলল যে কপিরাইট আসলে আমার চ্যানেলে যদি মিলিয়ন ভিউসও হয় ওই ভিডিওতে, তাও আমি ওই ভিডিও রাখবো না, যেহেতু কপিরাইট আসছে এই ভিডিওরে আমার দরকার নেই, এই ভিডিও আমি রিমুভ করে দিব। সো তাই? আমি আমার চ্যানেল বাঁচানোর জন্য তো কপিরাইট ওলা ভিডিও রাখবো না, না, ডিলিট করে দিব। সো রিসেন্টলি আমি একটা কপিরাইট পাইছিলাম, একটা ওই যে বললাম না টিভি চলতেছিল, এটা অনেক আগের ভিডিও, প্রায় 2016-র ভিডিও, যেটাতে কপিরাইট। আমি দেখে আমার তো পুরো শরীর কাঁপতেছে, কি বলে আমার চ্যানেলে কপিরাইট। পরে আমি ঢুকে দেন আর দেখি নাই কি, আমি শুধু ভিডিওটা ডিলিট করে দিয়েছি, ডিলিট করে দেওয়াতে আমার কপিরাইটটা চলে গেছে। তো আচ্ছা। আর আবার কোনো ভিডিও যদি থাকে কমিউনিটি স্ট্রাইক, এটা কিন্তু যায় না। কপি মানে কপিরাইট স্ট্রাইক সেটা সেটা একটা এক জিনিস। আর কপিরাইট ক্লেম সেটা আবার আরেকটা আরেকটা জিনিস। জিনিস, একটা আছে অ্যাক্টিভ কমিউনিটি স্ট্রাইক। এটা হলো ভিডিওতে যদি কোনো ধরনের খারাপ কোনো কিছু দেখানো হয়, ব্লাড দেখানো হয়, কোনো মার্ডার দেখানো হয়, রক্তপাত বা কোনো খুন না খুনি হচ্ছে বা ঝগড়া হচ্ছে, এই যে অ্যাবিউসিভ বা যেগুলো কিনা এক্সট্রিম পর্যায়ে ওগুলো দেখানো হয়, তখন এগুলোকে বলে কমিউনিটি স্ট্রাইক আসতে পারে চ্যানেলে। কমিউনিটি স্ট্রাইক আসতে পারে। হ্যাঁ আর তো তিনটা যখন আসে তখন তো চ্যানেল শেষ। যে আপুটা কোশ্চেন করেছেন সেই আপুটা নিশ্চয়ই সুলতানা রিনি। নিশ্চয়ই আমাদের কোশ্চেনের উত্তর পেয়ে গেছেন। লাকি খুব সুন্দর করে আমাদের আপনাকে এবং আমাকে, কারণ আপনি যে কোশ্চেনটা করেছেন সেটা আমারও ছিল। কারণ আমার চ্যানেলেও কিন্তু আমি একটা গান, আমি তো বললামই যে গানের জন্য হয়েছিল। তো লাকি আমি কি ভিডিওটা ডিলিট করে ফেলবো? হ্যাঁ আমি তো সাথে সাথে করে দিছি, এই ভিডিও আমার রাখারই তো দরকার নেই, যেখানে আমাকে একটা স্ট্রাইক দিস, মানে কপিরাইট দিছে, যদি আমি তিনটা পাই পর পর এটা প্রবলেম। আচ্ছা, তাহলে ওটা সেটাই করতে হবে, কারণ কপিরাইট মানে চ্যানেলে থাকা যাবে কপিরাইট না। নিয়ে রাখার তো দরকার নেই চ্যানেলে, দরকার নাই। কপিরাইট কেন থাকবে, সেটাই। আরেকটা কি স্ট্রেটলি হয় জানো? ডিলিট করে আমি দিবে। আরেকটা ব্যাপার দেখলাম, মানে ততদিনে অবশ্য আমি বুঝে গেছি যে কপিরাইটের ব্যাপারটা এটা একটু হ্যাঁ নলেজে চলে আসছে। আমি আমাদের রাস্তাঘাটে, তুমি নিশ্চয়ই জানো যে লন্ডনে ওই জিনিসটা হয় যে ওরা গান বাজিয়ে নাচ হ্যাঁ করে, মানে টাকা তুলে, এই টাইপের তোমাদেরও তো হয়। আমি বুঝছি, তুমি বলবা যে তাদের গানগুলো কপিরাইট কিনা। এবার শোনো, তুমি যদি
মায়ারে মায়ারে তুই অপরাধী রে, এই গান তুমিও মুখে মুখে গাও, এবং এটা যদি ওই চ্যানেল কপিরাইট দেয় তাহলে তুমি কপিরাইট পাবা। ও মাই গড। যদি এটা নাই হয়, তোমার মনে আছে একটা মেয়ে কিন্তু অপরাধী গান গেয়ে খুব ভাইরাল হয়েছিল, তখন ওই মেয়ের ওই ভিডিওটা কিন্তু ডিলিট করতে হয়েছে, গানটা তার চ্যানেলে কিন্তু অপরাধী গানটা নেই, কারণ হয়তো চ্যানেলের ওনার তাকে কপিরাইট দিছে যে সে এই ভিডিও রাখতে পারবে না, তখন ইউটিউব এটাকে রিমুভ করে দিছে। তো এখন তোমার রাস্তাতে তুমি গেলা আর কেউ একজন গাইলো শাইন, কিনা গানটা শাইন ব্রাইট লাইক এ ডায়মন্ড, এই গান গাইলো, হ্যাঁ, রেহানার গান কেউ গাইলো। এখন এটা তো রেহানা তো আর বুঝবে না তুমি রাস্তাতে কেউ গাইছে আর তুমি এটা তোমার ভিডিওতে আসছে, বাট রেহানা দেখবে যে এই তো ওর গানটা তুমি তোমার ভিডিওতে দিছো, হ্যাঁ, এটা দেখবে, তাও কি এটা আরেকজন গাইতেছে, কিন্তু সে নরমালি এটা কমার্শিয়ালি অ্যালাউড না, মানে ইনকাম করার জন্য অ্যালাউড না। আমার কি হয়েছে জানো, যে আমি রাস্তা দিয়ে মানে আমি ভিডিও করলাম, আমি ভিডিও করতেছি এবং সেখানে রাস্তাতে যেহেতু ওরা গান গায়, ওরা করতেছে, আমি ভিডিও করে নিয়ে চলে আসছি, আমি আপলোড দিয়ে মনিটাইজ হয়ে গেছে, ঠিক আছে, আমি দেখলাম, আমি মনিটাইজ অন করলাম, ইটস ওকে, সবকিছু ঠিক আছে। পরের দিন সকালবেলা যখন দেখলাম যে না, মনিটাইজ অফ হয়ে গেছে, ওরা দিচ্ছে না, তখন দেখলাম ওই গানের জন্য। তো আমি কি করলাম, কি দ্বিতীয়বার ভিডিওটা আপলোড করলাম উইদাউট সং, ঠিক ওই জায়গাটা আমি মিউট করে দিলাম, ভয়েস ওভার দিয়ে দিলাম এবং ওই জায়গাটা আমি মিউট করে দিলাম, তারপর সেটা মনিটাইজ অন হলো। হ্যাঁ হ্যাঁ, এরকমই হয় আর কি। তো ওই যে অপরাধী গানের মতোই, মানে যে কোনো গানই যদি শিল্পী সিঙ্গার অথবা যে রাইট আছে যার, সে যদি ক্লেম দেয়, তাহলে ইউটিউব না শুধু, আমি আরেকটা কথা বলি, যারা ফেসবুকে এখন করতে চান, যে আপুরা আপনারা দেখে থাকবেন, ফেসবুক কিন্তু অলরেডি অ্যানাউন্স করছে যে আপনি ইভেন আপনার প্রোফাইলে পর্যন্ত আপনি গান রাখতে পারবেন না। অনেক আপুরা যেমন বিজনেস করেন, তারা কিন্তু দেখবেন লাইভ যখন করে তখন পিছনের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেয়, হিন্দি গান হতে পারে, ইংলিশ গান হতে পারে, বাট এগুলো যদি আপনার চ্যানেলে মনিটাইজ থাকে তাহলে আপনি এটা করতে পারবেন না, আপনি অ্যালাউড না এটা করা, করলে আপনার ওই জায়গাটা মিউট হয়ে যাবে এবং সাউন্ডটা আসবে না, বা এটা আপনার, এটার জন্য আপনি প্রবলেমে পড়বেন, আপনার পেজটা প্রবলেমে পড়তে পারে। ইভেন আপনি আইডিতে পর্যন্ত কত তারিখের পর থেকে জানি এটা কার্যকর হবে, আপনি ইভেন কোনো মিউজিক আপনার আইডি তো আপনি শেয়ার করতে পারবেন না আর কি, যেটা কিনা আপনি অ্যালাউড না। আর আরেকটা হলো, যারা ফেসবুকের ভিডিওতে মিউজিক অ্যাড করতে চান, তারা শুধুমাত্র ইউটিউব ফেসবুক কন্টেন্ট লাইব্রেরিতে যে মিউজিক গুলো, ফ্রি মিউজিক গুলো দেওয়া আছে, সেগুলোই আপনি ইউজ করতে পারবেন, এবং ডেসক্রিপশনে আপনি কোত্থেকে মিউজিকটা ইউজ করেছেন সেটা লিখে দিবেন। কারণ অনেকেই বলে ফেসবুকের মিউজিক ফ্রি, ইউটিউবের মিউজিক ফ্রি, আমার ক্রেডিট দেওয়ার কি দরকার? ক্রেডিটটা আপনি আপনাকে বাঁচানোর জন্য দিবেন, মানে এটা কাউকে দেখানোর জন্য না, আপনি আপনাকে সেফ রাখার জন্য, যেন আপনি ইউটিউব দেখলেই বুঝতে পারে যে এটা ফেসবুকের মিউজিক বা এটা ইউটিউবের ফ্রি মিউজিক। সো আপনার চ্যানেলকে আপনি বাঁচানোর জন্যই আপনার এটা করতে হবে। আরেকটা কোশ্চেন ছিল নাকি? আমি জানি তুমি ঘড়ির দিকে তাকাচ্ছ, তোমার উঠে যাওয়ার সময় হয়েছে, আমি কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি জানি আরেকটু সময় নেব, কারণ হচ্ছে আমাদের নতুন নতুন ইউটিউবাররা যারা আছেন, তারা সবাই কিন্তু তোমার দিকে তাকিয়ে আছে যে তোমার কাছ থেকে আজকে ইউটিউব চ্যানেল সম্পর্কে আমরা অনেক কিছু শুনবো। আর এর মাঝখানে একটু বলে রাখতে চাই যে যারা যুক্ত আছেন এবং যারা রিপ্লাইতে দেখে নেবেন, তারা অবশ্যই লাকির চ্যানেল এবং আমার চ্যানেল, সেই সাথে এই যে americaBangladesh.com, সবগুলোকেই সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। এবং আরেকটা কথা, বিনোদন জগতের সকল তারকাদের ইন্টারভিউ দেখতে এখনই সাবস্ক্রাইব করুন সাংবাদিক সিদ্ধার্থ দের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বিশ্ব বাংলা। আপনারা আমাদের সকল আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যে আরেকটা যে মানে কোশ্চেন ছিল তোমার কাছে, যেটা বলেছি যে লাস্ট কোশ্চেন হয়তো বা হবে, সেটা হচ্ছে কি এডিট ছাড়া ভিডিও কি মনিটাইজ হয়? এটা তো হয়, কেন এডিট ছাড়া? এটা তো কোনো না না, র ফাইলটা মানে র ফাইল দিয়ে যদি ভিডিও কয়েকটা থাকে, একটা দুইটা তিনটা চারটা, এবং ইউটিউব নোটিশ করলো রেগুলার বেস র ফাইলের ভিডিও আসতেছে, র ফাইল কোনটা যেটা কিনা আমরা ভিডিওটা করি, যেমন তুমি বাজার করে আনলা, রান্না না করে খাইতেছো, তো এটা তো র ভেজিটেবল। না, আমি ফেসবুকের ব্যাপারটি বলি, তখন তো ফেসবুকে তো র দিলে কোনো ঝামেলা হচ্ছে না।
না, ফেসবুকে এখনো আমি প্রবলেম ফেস করিনি, বাট ইউটিউবে আমি করেছি। র তুমি ফাইলটাতে লেখাও আছে, র ফাইলে মনিটাইজ অন হয় না কেন, এগুলোর অপশনে যদি তুমি যাও, একটা অপশন আছে যে র ফাইল, যে তুমি ভিডিওটা এডিট করো না এবং সেভ করো না, যে কারণে এটা র ফাইল। আর যখন তুমি সেভ করো দেখবা যে ভিডিওটার তোমার ফাইলটা সেভ হবে MP4 অথবা মুভি নামে, তখন এটা আর র ফাইল না, এটা এই ইউটিউব বুঝে যায় যে এটা তুমি এডিট করে দিছো। আচ্ছা, আমাদের এক আপু লিখেছেন নিউ ইউটিউবারদের নিয়ে কোনো প্ল্যান আছে কি, কিছু কি করা যায় যে নতুন ইউটিউবার যারা আছে তারা নিজেদের আসলে কিন্তু লাকি, দেখো এটা কিন্তু আমরা একটা প্রবলেমের মধ্যেই মানে পড়ে যাচ্ছি। কারণ হচ্ছে আমি নিজে ব্যক্তিগতভাবে সাব ফর সাবের পক্ষপাতি না, আমি জানি সেটা তুমিও না। হ্যাঁ, না। সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা উঠছেই না, সাবস্ক্রাইব হচ্ছে না, মানুষ ভিউ হচ্ছে অনেক সময় কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না। আবার অনেকের চ্যানেল আমি দেখেছি যে সাবস্ক্রাইব হয়ে গেছে কিন্তু ভিউ নেই। মানে এই জিনিসটা মানে কি করা যায়, তোমার এটা কাছে কোনো হলো আমার আমার কাছে যেটা ফিল হয় আর কি, এটা হলো রেগুলারিটিটাই। আমি মানে বারবার এটাই বলি যে রেগুলার ভিডিও দেয়া, ভিউজ সাবস্ক্রাইবার চিন্তা না করে রেগুলার ভিডিও দেয়া। আমরা যখন একটা মুভি দেখতে বসতাম ছোটবেলায়, তখন যদি নায়ক নায়িকা পছন্দ না হইতো খুব মন খারাপ হইতো, কিন্তু মুভি দেখতে দেখতে আবার ভালো লাগতো, ভালো তখন লাগবে। ওই হ্যাঁ, মুভি শেষ করে উঠতাম। তো হ্যাঁ, ঠিক এরকম যখন নতুন ইউটিউবারদেরকেও বাংলা মুভির সাথে আমি তুলনা করতে চাই, কারণ আমিও এটাই ফেস করে, আমিও এখনো যে ভালো হয়ে গেছি বা অনেক বেশি কিছু করে ফেলছি এমন কিছু না, আমিও স্ট্রাগলিং পর্যায়ে। সো আমার কাছে এটা মনে হয় আর কি যে আমার এখন বাংলা মুভির মতোই, আমাকে দেখতে 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 একটা সময় মানুষ লাইক করা শুরু করবে, তখন আমাকে রেগুলার দেখবে। আর আরেকটা হলো এভরি সিঙ্গেল ডে ভিডিও দিতে পারলে ভালো। তবে বাচ্চা টাচ্চা নিয়ে সবকিছু মিলে পারা যায় না, না পারা গেলেও সো ট্রাই করা আর কি, মানে কিভাবে আগানো যায়, কিভাবে গ্রো করা যায়। আবার দেখা যায় যে অনেক ভিউ, অনেক সাবস্ক্রাইবার আছে বাট ভিউজ কম। এটার কারণ হলো ওই যে রেগুলারিটি, তুমি দেখবা যে তারা রেগুলার কেনা। হ্যাঁ, একটা চ্যানেল কেন গ্রো করে না, আমি এটা দেখলেই বলে দেই যে এই কাজগুলো বাড়াইতে হবে। এখন অনেকে ফিল করে 200-300 ভিডিও দিছে আরো কত দিব। আসলে এরকম না, 200-300 ইউটিউব নিজেও ফিক্স করে না যে কত পর্যন্ত গেলে তোমার চ্যানেলটা অনেক দূর যাবে। ইউটিউব যখন দেখে, ওই যে আমরা যখন 10 জন স্টাফ থাকে, তখন যে বেশি কাজ করে ম্যানেজার তাকেই বেশি লাইক করে, তাকেই বেশি প্রায়োরিটি দেয়, তাকেই বেশি অ্যাওয়ার্ড দেয়, তাকেই বেশি টাকা পে করে মাস শেষে। সো ইউটিউব ফেসবুক সবার ক্ষেত্রে এটাই, ওরাও যে বেশি অ্যাক্টিভ থাকে, যে বেশি কাজ করে তাকে ও দেয়। এখন এটা বলতে পারো না এরকম না যারা যাদের হচ্ছে শুধু তাদেরই হচ্ছে, তাদেরই হচ্ছে। আসলে তাদের হচ্ছে যে হওয়ার পিছনের গল্পটা অনেক কঠিন, তারাও একটা সময় তোমার মতো আমার মতো অনেক স্ট্রাগল করেছে, যে কারণে আজকে তারা পাচ্ছে। সো পাওয়ার জন্য শুরু থেকে নিজেকে নতুন ইউটিউবার বা আমার হচ্ছে না এরকম চিন্তা না করে চিন্তা করতে হবে যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি মানুষকে শেখাচ্ছি বা আমি কিছু দিচ্ছি, আমি অনেক ভালো করছি, এবং নিজের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে যাওয়া। আর বুদ্ধিমানরা একসাথে একটা নিয়ে পড়ে থাকে না, বুদ্ধিমানরা 2-3টা নিয়ে আগায়। এখন বলতে পারে যে একটাই পারি না, আবার 2-3টা কিভাবে আগাবো। আসলে একটার উপরে কখনো ভরসা করে আগানো যায় না, কারণ একটা যে কোনো কিছু হতে পারে। এজন্যই 2-3টা আমি বলি যে জ্ঞানটা তখন 2-3 জায়গায় ডাইভার্ট হয়, এতে করে কি বিকশিত হয়, আরো বড় হয়, আরো অনেক সেটাই। পরিধি বেড়ে যায়। এতে করে ভালো কিছু করার পসিবিলিটিটাও বেড়ে যায়, যেটা কিনা আমি যদি আমার ক্ষেত্রেও বলি, আমি যেমন ইউটিউব করছি, ফেসবুকে অ্যাক্টিভ, দেন আমি বিভিন্ন গ্রুপে অ্যাক্টিভ, দেন আমি বিজনেস অ্যাক্টিভ। সো তারপর আমি ওয়েবসাইট অ্যাক্টিভ। ওয়েবসাইটকে আমি বলবো যে এটা একটা শপিং মল, এটা একটা মানে অনেক বড় হতে পারে, অনেক বড়, বিশাল বিশাল, তার কোনো পরিধি নেই। একটা দোকানের তো পরিধি আছে যে এত স্কোয়ার ফিটের মধ্যে দোকানটা সীমাবদ্ধ, কিন্তু একটা ওয়েবসাইট ওয়েবসাইটের কোনো পরিধি নেই, এটা আনলিমিটেড, পুরো ওয়ার্ল্ড দখল করে ফেলতে পারে এই ওয়েবসাইট। সো একদম। এজন্য আমি বলি প্রতিটা মেয়েকে কম্পিউটার শিখো, এক্সেল শিখো, পাওয়ার পয়েন্ট শিখো, গ্রাফিক্স এর কাজ শিখো, বেসিক আইটি ট্রেনিং নাও,
তোমার যদি শিখতে কোনো প্রবলেম না থাকে তাহলে এগুলো শিখো, শেখার পরে তারপরে বললো যে মানে তোমার কত দিক দিয়ে তোমার জন্য পসিবিলিটি ওপেন হয়। এখন আরো জানতে হবে, ইংলিশ জানতে হবে, কারণ একটা ওয়েবসাইট তো বাংলাতে খুলে না, ওয়েবসাইটটা ইংলিশে খুলে, আর একটা সেটাই। ওয়েবসাইট ডিল করতে হয় ইংলিশে। সো এটার জন্য বেসিক ইংলিশটা জানতে হবে। একটা ওয়েবসাইট করতে হলে ইমেলের মাধ্যমে ইয়েটা আসে, মানে অর্ডারটা আসে। ইমেল ছাড়া তো অর্ডার আসে না, ওয়েবসাইটের অর্ডার গুলো ইমেলে আসে। সো ইমেল শিখতে হবে, কিভাবে ইমেল করে, কিভাবে ইমেল আসে, কিভাবে জাঙ্ক ইমেল যায়, বা ইনবক্স আউটবক্স সব কিছু শিখতে হবে, জানতে হবে। তাহলে গিয়ে জানার মানে কোনো শেষ নাই। হ্যাঁ, নিজেকে ডিজিটাল করতে হবে, নিজেকে যেদিন ডিজিটাল করা যাবে। এবং যেমন আমি কথা বলতেছি, আমি যদি আরো 2 ঘন্টা কথা বলি বিভিন্ন টপিক একটার পর একটা আসতেই থাকবে। আমার হ্যাঁ, তো এখন মাত্র ইউটিউব ফেসবুক ইনকাম নিয়ে বললাম, আমি যদি এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে বলি, এসইও নিয়ে বলি, আমি চলতে আরো থাকবে আমাদের অনেক কথাই। অনেক হ্যাঁ কথা বলতে পারবো। সো সেটাই, আমি কি সেটাই। করতেছি, তার মানে আমি এটা বোঝাতে চাইছি যে আমি নিজেকে ডিজিটালে পরিণত করতে চাচ্ছি, আমি ডিজিটালে নিজেকে নিয়ে যাচ্ছি, যে কারণে আমার কথা শেষ হয় না। দেখা যায় ঘন্টার ঘন্টা চলে যাচ্ছে, বাট আমার কথা শেষ হবে না, আমি শিখাইতে পারবো, বুঝাইতে পারবো, বলতে পারবো, শোনাইতে পারবো। কিন্তু এখন কথা হলো যে এগুলোকে অ্যাপ্লাই করার জন্য নিজেকে কিভাবে তৈরি করা যায়, নিজেকে কোন অবস্থানে নেওয়া যায়। প্রথমে আমাদের যে মিস্টেকটা হয় সেটা হলো আমাদের ইনকামটা নিয়ে আমরা চিন্তা করি। আমি হুম, নিজেও মাঝে মাঝে আমার আজকে তোমাকে বলি, আমি কখনো কোনো মাসে বিগ অ্যামাউন্ট ইনকাম করি, আবার কোনো মাসে আমার ভাড়া দেওয়ার মতো টাকাও ইনকাম করি না। কিন্তু তুমি কোনোদিনও আমার এমন ফেস দেখবা না কখনো যে আমার এই মাসে ইনকাম হয়নি, আমি ভেঙ্গে চুরে সার খাই, কেমনে দিব বাসা ভাড়া, কেমনে আমার ওই বিল দিব, কেমনে আচ্ছা ডাইরেক্ট লাকি, ডেবিট আমি যাবে। আমি কি ফেসবুক বা ইউটিউবের যে ইনকামিং এটা নিয়ে তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ। ওকে। কারণ হচ্ছে কি, এটা কিন্তু অনেকের একটা বড় কোশ্চেন। অনেকেই কোশ্চেন করে যে অ্যাকচুয়ালি ইউটিউব থেকে বা ফেসবুক থেকে ইনকামিং হয় কিনা, ইনকামটা আসে কিনা। হ্যাঁ, এবং আসলেই সেটা কিভাবে আসে, কিভাবে তারা এই জিনিসটা করতে পারে। হ্যাঁ, বা যদি অ্যামাউন্টের কথা তোমার কোনো সমস্যা না থাকে, যদি তুমি বলতে মানে বলতে চাও যে প্রথমে এভাবে আসতে পারে, তুমি একটু আমাদের একটু খুলে বলো, নতুন ইউটিউবেরদের জন্য অনেক ভালো হবে। আচ্ছা, আমি যখন ফেসবুকেরটা যদি বলি, ফেসবুক ব্লগের কথা, আমি যেমন ফার্স্ট মান্থে আমার পেমেন্টটা ছিল $650। তো এখন অনেকে বলতে পারে প্রথম মাসে $650 কি বলেন, এত হুম, টাকা, আমার তো 100 টাকাও আসে না। এটা আমি বলি, আমি এভরি সিঙ্গেল ডে এত ভিডিও দিতাম, তখন আমি ফেসবুকে আমি শুরুতেই বলেছি, তখন মনে হয় আমি 1 ইয়ার এগোর কথা বলতেছি, যারাই ফেসবুকে ভিডিও দেয় আপনি খেয়াল করবেন, কয়েকজন যদি দিয়ে থাকে তার মধ্যে আমি একজন, যে কিনা প্রথম শুরু থেকে শুরু করা আর কি ফেসবুকে। ফেসবুকে তখন কেউ ছিল না। তো ওই সময়টাতে আমার আসলে অনেক ভিউজ হয়, আর যে কারণে আমি প্রথম মাসে মনিটাইজ অন হওয়ার পরের মাসে 650 পাই। এরপরের মাস থেকে আমার 1,500 পাউন্ড আসে, 1,500-এর নিচে নামে না, সবসময় এর উপরেই থাকে। উপরেই কোন থাকে। মাসে 2,000 পাউন্ড আসে, কোন মাসে 3,000 আসে, মানে 1,500-এর নিচে নামে না। সো নামে না। তো ফেসবুকের এই ব্লগ টাকাটা কি থেকে আমার, সরাসরি তোমার অ্যাকাউন্টে চলে আসে, না হ্যাঁ তোমার আমারটা আমার অ্যাকাউন্টে আসে। হ্যাঁ ওই যে তুমি আমারটা আমার, মনিটর করে রেখেছো ওখানে তোমার অ্যাকাউন্টে সবকিছু দেয়া আছে, সো এটা অটোমেটিক্যালি তোমার অ্যাকাউন্টে চলে আসে। হ্যাঁ দেন যে অটোমেটিক অ্যাকাউন্টে চলে আসে। ওরা কি হ্যাঁ, তোমাকে ইনফর্ম করে? কি করে? ওরা কি তোমাকে ইনফর্ম করে নাকি তুমি অটোমেটিক্যালি তুমি ব্যাংকে না দেখতেই না পাও? না, ফেসবুক ইউটিউবের ইনকাম পুরা বেতনের মতো, বিদেশের যেমন বেতনের জন্য কাউকে বলতে হয় না, হ্যাঁ, ঠিক হ্যাঁ, হ্যাঁ। এরকম। এটা একেবারে রাত 12টার পরে চলে আসে, এটা হলো 21 তারিখ থেকে 25 তারিখের ভিতরে রাত 12টার পরে দুই অ্যাকাউন্টে। আবার ফেসবুকেরটার ইমেল আসে, ইমেল ইমেল আসে, চলে আসে, যে ইমেল। ইনভয়েস আসে, একটা ইমেল আসে কোন পেজ থেকে কত ইনকাম হলো। কারণ আচ্ছা। আমার 3-4টা পেজ আছে, উম, সবগুলোতে মনিটাইজ আমি, সো আমি ইউটিউবটা, এক এক পেজ থেকে। হুম। ইউটিউব ইউটিউবেরটা গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আসে, এটাও অ্যাকাউন্টে চলে আসে। হ্যাঁ, আমি যে অ্যাকাউন্ট সেট করা আছে আমার সেই অ্যাকাউন্টে টাকাটা চলে সেটা আসে। কি গুগল সো তোমার অ্যাডসেন্স এ বারে বারে ওখানে নক করতে হয় নাকি অটোমেটিকলি চলে আসে? অটোমেটিক আসে, কোনো চলে নক আসে, না, একেবারে চলে কি আসে। বলবো,
কোনোদিন ইভেন আমি বাংলাদেশে ছিলাম, যখন আমার পেমেন্ট আসে আমি বাংলাদেশে, কিন্তু ইউকে তে এসে দেখি যে আমার অ্যাকাউন্টে টাকা চলে আসছে। হ্যাঁ সুতরাং যারা বাংলাদেশ থেকে দেখবেন বা যেখান থেকে পুরো বিশ্বের যারা, আমি বিশেষ করে বলবো আপুদের, যারা ঘরে বসে কিছু ইনকাম করতে চাচ্ছেন তাদের বলবো যে লাকির এই আজকের যে ইন্টারভিউটা আমরা করলাম, লাকির কাছ থেকে, লাকির পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা অনেক কথা শুনেছি, এবং লাকি এতটা সময় দেবে সেটা আমি নিজেও ভাবিনি। সত্যি এত সুন্দর করে তুমি আমাদের, লাকি এত সুন্দর করে সবকিছু এক্সপ্লেন করেছো, অনেক ইন্সপায়ার্ড হবে আমি জানি, অনেকের অনেক কোশ্চেন ছিল সেগুলো তুমি উত্তর মানে দিয়ে দিয়েছো, এবং যারা রিপ্লাইতে দেখে নেবে আপুরা, যারা মনে করো যে ঘরে বসে ইনকাম করবে তারা স্টার্ট করতে পারো ইউটিউব, এবং যে কোনো ধরনের সমস্যা হলে যোগাযোগ করতে পারো, সবাই সবার পাশে থাকতে পারো। তো লাকি আমি মানে তোমাকে আমি ভালোবাসাই দেব, ধন্যবাদ দেব না। অনেক না ভালোবাসা। না আপু, আপু তোমার সাথে যখন বসি কথা বলি তখন সময় এমনি চলে যায়। তুমি নিজেও অনেক বেশি সুইট, কারণ আসলে তুমি যার সাথে কথা বলো সে লম্বা সময় ধরে কথা বলতে পারবে। কারণ আসলে কথা বলার জন্য পার্টনারটাও ওইরকম হলে দেখা যায় যে সারা দিন রাত চলে যাবে, কথা ধন্যবাদ, শেষ হবে না। তুমি নিজেও ধন্যবাদ অনেক লাকি, বেশি কারণ সুইট তোমার আপু। কাছ থেকে অনেক কিছু জানার ছিল, অনেক কিছু জানার ছিল তোমার কাছ থেকে, যেগুলো আমরা সত্যি, আমি নিজে তো মানে কি বলবো, আমার এই সমস্ত কোশ্চেন গুলো অ্যাকচুয়ালি আমি নিজেই ফেস করেছি। হুম। হ্যাঁ, তখন আমি নিজেই ফেস করেছি, তোমার কাছ থেকে আজকে এই যে কপিরাইটের ব্যাপারটা আমি জানলাম, আমিও আমারটা তোমাকে শেয়ার করলাম, তোমার কাছ থেকে শিখলাম, অনেক কিছুই শিখলাম লাকি, শেখার কোনো শেষ নাই। না না অবশ্যই আপু, এভরি সিঙ্গেল ডে আমি শিখি তোমার থেকে, আমি অনেক কিছু শিখি কেমনে আরে কথা ধুর, বলতে হবে। আরেকটা হলো আমরা কিন্তু পজিটিভ নেগেটিভিটি নিয়ে কথা বলিনি। যেমন হ্যাঁ, প্রত্যেকটা মেয়েরা হ্যাঁ, পিছিয়ে থাকে হলো নেগেটিভিটি নিয়ে, দেখছো আমাদের সময় চলে গেছে কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমরা মিস করেছি। যেমন ধরো হ্যাঁ, একটা এই যেমন ধরো তুমি কথা বলতেছো, তুমি লাইভ করতেছো, আরেকটা মেয়ে দেখলে সে লজ্জায় শেষ। দেখো তুমি কথা বলতেছো কিন্তু আরেকজন লজ্জায় শেষ। হ্যাঁ, সো এই যে মানে, আর তুমি যদি বিদেশে জার্মানি বলো, ইউকে বলো, রাস্তাতে বলো, যে কোনো জায়গায় যে কোনো একটা মেয়েকে একটু মাইক দিয়ে বলো যে তুমি এই প্রসঙ্গে একটু কথা বলো, দেখবে সে বলতেছে, তার মধ্যে কোনো লজ্জা নেই। কারণ সে ইউজ টু, বিকজ সে ফিল করে যে লজ্জা বলে তো কোনো ওয়ার্ড নেই, যে মানে লোকে কি বলবে, সে তো এটা চিন্তা করে না কে কি বলবে। কারণ এসব কান্ট্রিতে তো কেউ কাউকে নিয়ে মক করে না, মজা করে না, কেউ কাউকে নিয়ে হাসে না। আমার সামনে আমি কালকে একটা ভিডিও দেখতেছিলাম যে একটা ছোট বাচ্চা আর কি মার সাথে মাকে বারবার হিট করতেছিল। তো পাশে একটা মহিলা বসা ছিল, সে একবারের জন্য তাকায়নি, একটা সিঙ্গেল টাইম সে তাকায়নি যে কি করতেছে বাচ্চাটা আমার সাথে। আমি হুম, চিন্তা হুম, করতেছি হুম, যদি এটা অন্য কান্ট্রিতে হতো বা বাংলাদেশ হতো তাহলে তো সব মানুষ জড়ো হয়ে দেখতো এগুলো কি করতেছে। তো এইসব সেটাই, কান্ট্রি সেটাই, গুলোতে সেটাই। তো হয়, হ্যাঁ এইসব কান্ট্রিতে তো লাকি কেউ এই কারোর দিকে নেগেটিভিটি তাকায় না। নিয়ে আমার একটা কোশ্চেন ছিল, যে যেটা সমস্ত ইউটিউবার যারা লাইভে আসি আমরা, তোমার যারা হচ্ছে ফেসবুক লাইভ করি, আমরা যারা ফেসবুক লাইভ হ্যাঁ করি, তুমি নিজে, সবাইকে নিয়ে, সবাই আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি ফেস করি সেটা হচ্ছে নেগেটিভ কমেন্টস। হ্যাঁ। সেই নেগেটিভ কমেন্টস গুলো মানে এটা তুমি মানে কিভাবে আমাদের নিতে বলবে, কারণ আমরা নিজেরাই অনেক নেগেটিভ কমেন্টস কিন্তু পাই প্রতিনিয়ত প্রতিটা লাইভে। হ্যাঁ, তো এখন সেগুলোকে কিভাবে একটা মানুষ ওভারকাম করে দেন পজিটিভ ওয়েতে আবার দ্বিতীয়বার সে ক্যামেরার সামনে চলে আসবে, সেটা একটু বলো। এখন পজিটিভ নেগেটিভ দুইটাই, কিন্তু পজিটিভ কমেন্ট কিন্তু বেশি আসে, নেগেটিভ হ্যাঁ, কমেন্ট কিন্তু কম অবশ্যই। আসে। হ্যাঁ, হ্যাঁ। তো অবশ্যই, অবশ্যই এখন পজিটিভ বেশি আসে। যেখানে 1000 মানুষ প্রশংসা করতেছে আর সেখানে 100 মানুষ বলতেছে ভালো না, তো আমি কিন্তু মেজরিটিকেই প্রায়োরিটি দিব। আর আরেকটা হলো 100 মানুষ আহ, তার সে বলতেই পারে, এখন তার মুখ তো আমি আটকাতে পারবো না বা কেউ আটকাতে পারবে না। 100 মানুষের ভালো লাগতে হবে এমনও না। এখন আমরা ওই যে বললাম না তোমাকে, আমরা যখন একটা মুভি দেখতে বসতাম না, দেখা ভালো না লাগলে খারাপ লাগতো, মন খারাপ হতো, বকতাম, শুরুতে একটু বকতাম, ইস এর কেন মুভি করলো, ওর মুভিটা কেন দিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখতেছি যারা নেগেটিভ কমেন্ট করে তারাও কিন্তু এটা দেখে দেখে দেখেই নেগেটিভ কমেন্ট করে। আবার কিছু মানুষ আছে জেলাস হয়ে করে, আবার কিছু মানুষ আছে তার কোনো কাজই নাই,
কিন্তু কেন ভিডিও করেন এটা লিখবে। যেমন সেদিন আমি ড্রেসের লাইভ করতেছি, আমার লাইফের প্রথম ড্রেসের লাইভে বলতেছে আপনার খাওয়া দাওয়ায় কোনো কাজ নাই, আপনি এই ইয়েস, এখানে লাইভ করতেছেন। আমি বলছি আমি কাজ করতেছি, আমি ড্রেস বিক্রি এটা করতেছি, তারা এটা বুঝে কি না, কাজ দেখো, না? এটা কিন্তু তারা বুঝে না। আর অনেকেই কিন্তু আমাকে, আমি জিনিসটা আমি ফেস করেছি কি জানো, আপনিও কাপড় বেচতে গেলেন, এই প্রশ্নটা আমাকে শুনতে হয়েছে নাকি। আমি আমি একবার বলতে চেয়েছিলাম, আমি এটা নিয়ে একটা ব্লগ করতে চেয়েছিলাম, যে একটা ছোট্ট একটা ভিডিও করতে চেয়েছিলাম, যে এটা কিন্তু একটা কাজ। আপনি কি কাজ না করে ভাত খাবেন? কে দেবে কাজটা আমাদের তো বাসা? মোস্ট ইম্পর্টেন্ট। এখন কেউ যদি খাবার রান্না করে, ক্যাটারিং বিজনেস করে, আমি মনে করি যে সে তো হলো সবচেয়ে সওয়াবের কাজ করতেছে। এই হ্যাঁ, খাবারগুলো দেখলে, আমরা একটা খাবার যখন দেখি তখনই তো আমরা অর্ডার করি, তাই না? তো অফকোর্স। এই খাবারটা লোভনীয়, এটা আমার খেতে ইচ্ছে করতেছে, তখন আরেকজন আমার জন্য রান্না করে পাঠাচ্ছে, বিনিময়ে আমি তাকে টাকা দিচ্ছি। কিন্তু আমি তো বলবো সবচেয়ে সওয়াবের কাজ সে করতেছে। তো আপনিও খাবার সেল করতেছেন, এটা এটা ছোট করে দেখার কিছু নাই, কারণ আমি এটা না, ছাড়া না, না, থাকতে না, পারবো না। অবশ্যই না। না, না, অবশ্যই না। তুমি বিজনেস করছো। তো তুমি কাজ করছো এবং এই বিজনেসের জন্য কিন্তু তোমার লাইভে আসতে হচ্ছে। ড্রেসের কথা বলছি আমি, না? সেম আমার, আমি ছোট করে স্টার্ট করলাম। তো ও লাইভে তো আসতে হবে। লাইভে না আসলে তো তুমি কিভাবে মানে না, আগানো অনলাইন যাবে না। বিজনেস হয়। হুম। সো এই যে লোকজনের মানে অবশ্য আমি বলবো ব্যক্তিগতভাবে যে নেগেটিভ মানে কমেন্টস গুলো না দেখাই ভালো। হ্যাঁ, তাই না? আমিও এটাই পজিটিভ এটাই হ্যাঁ, আমি কমপ্লিটলি নেগেটিভ কমেন্টকে অ্যাভয়েড করি, কমপ্লিটলি পড়ি না। নেগেটিভ কমেন্ট দেখলে যদি একটু বেশি বাজে হয়, বা এটা আমার পেজে থাকারই দরকার নেই, আমার চোখে পড়ছে বাট আমার থাকার দরকার নেই, এটা আমি ডিলিট করে দেই বা তাকে ব্যান করে দেই। বিকজ যে একটা খারাপ ওয়ার্ড ইউজ করতে পারে, নেক্সট টাইম সে এর থেকেও বাজে ওয়ার্ড ইউজ করবে। সো আমি তাকে বরং রিপ্লাই না দিয়ে আমি তাকে ব্যান করে দিই। আর রিপ্লাই দিলে তো আমার টাইম ওয়েস্ট, এই টাইমটা আমি অন্য কাজ করি, এই টাইমটা আমি আরো নিজেকে কিভাবে ডেভেলপ করি, আরো শিখি, আরো নিজেকে কিভাবে আরো অনেক কিছুতে ইনভলভ করা যায়, আমি সেগুলোর রাইট, পিছে ছুটি। আমি যদি রাইট। একটা নেগেটিভ কমেন্ট নিয়ে তাকে উত্তর দিই, সে আরেকটা লিখবে, আমি আরেকটা, এভাবে আমার ঘন্টা ঘন্টা চলে যাবে। সো এটা জাস্ট আমার টাইম ওয়েস্ট ছাড়া কিছুই না। আর নেগেটিভ কমেন্ট নিয়ে চিন্তা করলে তো তুমি আম, তোমার কাজে ফোকাস করতে পারবে না, পজিটিভিটিতে ফোকাসটা আসে না। সো নেগেটিভিটিকে আমি টোটালি 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 বলবো অ্যাভয়েড করতে। আর যে মেয়েরা টোটালি অ্যাভয়েড করতে পারছে, তারাই আসলে বাংলাদেশের বড় বড় বিজনেস লেডি হতে পারছে। আমি ঠিক। আমি তো মনে করি যে তাদেরকে রিওয়ার্ড করা উচিত, তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত, যারা লাইভে এসে 10টা 12টা শোরুমের মালিক হয়েছে, এক একটা মেয়ে। তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত, তাদেরকে হাইলাইট করা উচিত সবার কাছে, যে এই মেয়েরা পারলে তোমরা পারো না কেন? তোমরা কেন পারবে হ্যাঁ, না? সেটাই। তো হ্যাঁ। সো নতুন করে এই মেয়েরা তো, ইউটিউবাররা, হ্যাঁ, বলো, বলো লাকি, তুমি বলো। না বলতেছে এই মেয়েরাও তো লাইভে দেখি অনেক খারাপ কমেন্টের শিকার হয়, হ্যাঁ, এবং তাদেরকেও অনেক অনেক বাজে কমেন্ট করা হয়। তারপরেও তো তারা সেই কমেন্ট গুলোকে পাত্তা না দিয়ে এগিয়ে আজকে আমরা, এখন আমি তাদেরকে নিয়ে কথা বলি যে তারা 10টা 12টা শোরুমের মালিক। যদি তারা এটা না হইতো, আমি কিন্তু এখন এই প্রসঙ্গটা তুলতাম না। সো সেটাই, সেটাই, তারা সেটাই। একটা পজিশনে গেছে অনেক অনেক পরিশ্রমের বিনিময়ে, আর 5-7 বছর অনেক চেষ্টার বিনিময়ে তারা একটার পর একটা সুখবর দেয়, শুধু নতুন নতুন শোরুম দেয়। সো তাদের থেকে শেখা উচিত, তাদের থেকে শুধু কেনা উচিত না, শেখাও উচিত। শেখা আমি উচিত। ফিল করি যে আমি শুধু ব্যবসাই করব না, বা আরেকজন শুধু আমার থেকে কিনবে আর আমি টাকা মেক করব, শুধু এটাই না, আমার থেকে কিনবে পাশাপাশি একটা অ্যাডভাইসও নাও যে তুমিও কিছু করো, তুমিও এই, নিজেকে ডেভেলপ করো, নিজেকে সবার কাছে পরিচয় করায় দাও। সবার কাছে তোমাকে তোমার পরিচয়ের দরকার নাই, যেন মানুষ অটোমেটিক জানতে চায় তুমি কে, তুমি কে, মানে তোমার সম্পর্কে আরো যেন জানতে চায়, আগ্রহটা বাড়ে তোমার কাজের বিনিময়ে। মানে তুমি দেখতে সুন্দর, তুমি স্মার্ট, এটার জন্য না, তোমার কাজগুলো এত বেশি ফোকাসড পুরো ওয়ার্ল্ড ওয়াইড, তখন তোমাকে চেনার জন্য, জানার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে। তুমি খেয়ে এটাই পড়বে। হলো রিয়েল লাইফ। সেটাই। তো লাকি, আজকে আমরা অনেকক্ষণ অনেক সময় ধরে গল্প করলাম, আড্ডা মারলাম, এবং সেই সাথে অবশ্যই অবশ্যই অনেক উপকৃত হলাম। নতুন হ্যাঁ, যারা অবশ্যই। ইউটিউবার আছে তারা অনেক অনেক উপকৃত হবে আমি জানি, কারণ তুমি একেবারে তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সবার সাথে শেয়ার করেছো তোমার স্ট্রাগল, তোমার এভরিথিং। এবং আমরা কথা বলেছি কিন্তু কপিরাইট, মনিটাইজেশন এবং ইউটিউব ইনকামিং, এবং সবচেয়ে লাস্টে যে পয়েন্টটা আমরা বাদ দিয়ে দিয়েছিলাম, লাকি সেটা মনে করে দিয়েছে,
নেগেটিভিটি। হ্যাঁ এবং মেইন থিং হচ্ছে পজিটিভ থাকতে হবে আমাদের সবার, নেগেটিভিটির দিকে চিন্তাই করতে হবে না, ওদিকটা হ্যাঁ দেখতেই হবে না, আমাদের সবাইকে পজিটিভ থাকতে হবে। লাকি, আমি জানি তুমি অনেক ব্যস্ত না না এখন। ঠিক আছে, তোমার জন্য আজকে আমি টাইম বের করে অনেক রাখছি। অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, এবং তোমাকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আমি জানি যে একদিন এমন একটা সময় আসবে লাকিকে আমরা আরো অনেক 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 উপরে দেখবো। ও আল্লাহ। অবশ্যই আমাদের সবার পক্ষ থেকে নতুন ইউটিউবার যারা আছে এবং যারা পুরো বাংলাদেশের নারী যারা আছে, তারা তোমাকে নিয়ে অবশ্যই গর্ব করার মতো, অবশ্যই তোমাকে নিয়ে গর্ব করার মতো। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া না এটা। এটা কে, খুকি? হ্যাঁ এটা খুকি। আচ্ছা, খুকির মনে ড্রেসের লাইভ আছে? কোনো সমস্যা নেই আপু, ইনশাল্লাহ। না, আমরা আসলে সত্যি আর ধরে রাখবো না, কারণ আমার নিজেরও লাইভ আছে। সো আমরা সবাই যার যার কাজে আবার ফিরে যাব, এবং আবার দেখা হবে, আবার গল্প হবে। ধন্যবাদ আমেরিকা বাংলা .com কে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের মানে সুযোগ দেওয়ার জন্য, যে আমরা ইউটিউব নিয়ে অনেকক্ষণ কথা বলতে পেরেছি। আমাদের যে মনের প্রশ্নগুলো ছিল সেগুলো লাকিকে বলতে পেরেছি, এবং তার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। সুতরাং লাকি, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, আমাদের সবার জন্য শুভকামনা রেখো তুমি, তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ। থ্যাংক ইউ আপু।